নমস্কার, আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এবার আজকে তোমাদের যেমনটা আমি বলেছিলাম, আমরা পিওয়াইকিউগুলোকে একটু দেখে নেব। ঠিক আছে, এটা আমি তোমাদের কোশ্চেনটা নিয়েছি, এই কোশ্চেনটা নিয়েছি 2025 সালের। ঠিক আছে, নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো তোমরা। এটা হচ্ছে ডাব্লিউবি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সেট পরীক্ষা হয় তার পেপার 1। ঠিক আছে, এই কোশ্চেনটার মাধ্যমে আমি এই কোশ্চেনটা সলভ করি, এটা তোমাদের বোঝানোর চেষ্টা করব, কারণ পিওয়াইকিউ সলভ খুবই ইম্পর্টেন্ট। এবং তার প্রেক্ষিতে আমরা আর কি ভেবেছি আমাদের ইনস্টিটিউশন থেকে যে 5 বছরের 5 ইয়ার্সের আমরা পিওয়াইকিউকে তোমাদের সলভ করাবো, যেন কিনা তোমরা বুঝতে পারো যে কোশ্চেনের প্যাটার্নগুলো কী ধরনের আসছে এবং কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে। ঠিক আছে, অনেকের মতোই ম্যাথের প্রতি একটা ভীতি আছে, ম্যাথ বা রিজনিংয়ের প্রতি একটা ভীতি কাজ করে, তো সেগুলোকেও কিভাবে ওভারকাম করবে সেই জায়গাগুলোকেও আমি জানাবো। সব থেকে বড় কথা, এখানে কোশ্চেনের জায়গাগুলোকে বুঝতে হবে যে আগের বার কোথা থেকে এসেছে এবং নেক্সট বার কোথা থেকে আসতে পারে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? এই কোশ্চেনগুলোকে সলভ করে আমরা পিওয়াইকিউকে সলভ করে কিন্তু সেই জায়গাগুলোই বুঝতে পারবো। বেশ, তো আমরা আর দেরি করব না, আমরা চলে যাব কোশ্চেনে। মাথা রাখবে, টোটাল 50খানা কোশ্চেন থাকে, 2 নম্বর করে, একটা কোশ্চেনেরই কিন্তু 2 নম্বর করে, তো টোটাল 100 নম্বরে কিন্তু পরীক্ষা হয় পেপার 1। ঠিক আছে, পেপার 1 কিন্তু 100 নম্বরে পরীক্ষা হয়। আর পেপার 2তে কিন্তু 100খানা কোশ্চেন থাকে, ওখানে দুটো মান থাকে, দুটো মানে 2 নম্বর। আর হচ্ছে এখানে 200 নম্বরে পরীক্ষা হয়, অর্থাৎ টোটাল আমরা দেখছি 300 নম্বরে কিন্তু এখানে এক্সাম হচ্ছে। ওকে, তো আমি আজকে এই 100 নম্বরেরটা মূলত জানাবো, তারপর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা আর কোন সাবজেক্টকে কেন্দ্র করে এই রকম ভিডিও চাইছো, এই পিওয়াইকিউ, সে কি বাংলা নাকি বলতে পারো এডুকেশন, হিস্ট্রি, যেটাই রয়েছে অবশ্যই জানাবে, সেইভাবে আমরা তোমাদের সেগুলোকে সলভ করানোর চেষ্টা করবো। ওকে, এবার প্রথম কোশ্চেনটাকে লক্ষ্য করো, এইভাবে দেখো, এইভাবে কোশ্চেন থাকে কিন্তু, একদিকে ইংলিশ থাকে একদিকে বাংলা থাকে। ওকে, তো প্রথম কোশ্চেনটাকে লক্ষ্য করে বলেছে, দ্য অরিজিনাল স্টোরিজ অফ দ্য বুক হার্ট ল্যাম্প, দ্য ইন্টারন্যাশনাল বুক প্রাইজ উইনার অফ 2025 ওয়ার রিটেন ইন। এবার এই ধরনের কোশ্চেনগুলো এক্সেপশনাল, এগুলোকে তুমি ওইভাবে এটা বলতে পারো এক প্রকার কারেন্ট অ্যাফেয়ার্সের তোমার একদমই ভাগ্য। ঠিক আছে, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের হায়ার এডুকেশন থেকে এসেছে, হায়ার এডুকেশনের জায়গা থেকে কোন বই লঞ্চ হয়েছে, কোন বই পুরস্কার পেয়েছে, এই ধরনের জায়গাগুলো হায়ার এডুকেশনে কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের পড়তে হয়। তো এই জায়গাগুলো খুবই হচ্ছে তোমার নির্ভর করবে কমন সেন্সের উপরে, আর সব থেকে বড় কথা তোমার তুমি কতটা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সম্পর্কে সচেতন, তার প্রেক্ষিতে এই কোশ্চেনগুলো হয়ে থাকে। তো এটা 2025 সালের কোশ্চেন যেহেতু, তো 2025 সালের বুক উইনার বা জায়গাগুলো থেকে কোশ্চেনটা করেছে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের হচ্ছে উর্দু। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? উর্দু। এরপরে দেখো, এটাও আমাদের হায়ার এডুকেশন থেকে এসেছে, হায়ার এডুকেশনে পলিটিক্যাল বা পলিটি যে চ্যাপ্টার আছে এখান থেকে এসেছে। বলে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে উল্লিখিত ন্যায়, বিচার, সাম্য, স্বাধীনতা এবং সৌভ্রাতৃত্ব শব্দগুলি কোন দেশের সংবিধানের অংশ থেকে গৃহীত হয়েছে? এটাও আমাদের হায়ার এডুকেশনের যে পলিটির যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে এটা আসে। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মূলত ফ্রেঞ্চ কনস্টিটিউশন, মানে ফরাসি সংবিধান থেকে। এরপরে আরেকটি কোশ্চেন লক্ষ্য করো, এখানে বলেছে জাম্প লাইন ইজ আ নিউজ পেপার, এটাও আমাদের এসেছে হচ্ছে কমিউনিকেশনের চ্যাপ্টার থেকে। কমিউনিকেশনের একটি চ্যাপ্টার আছে, মিডিয়া আর বলে একটি চ্যাপ্টার আছে আমাদের, সেখান থেকে এসেছে, সেখানে তত্ত্ব আছে, মিডিয়ার প্রেক্ষিতে সেই নিউজ পেপার, এগুলোর জায়গা থেকে এখানে প্রশ্ন করেছে। বলে যে জাম্প লাইন ইজ আ নিউজ পেপার, বলছে সংবাদপত্রের জাম্প লাইনের কাজ কি, এটা কাজটা কি, মানে এটা কি করে? তো সংবাদপত্রে ব্যবহৃত এই যে জাম্প লাইন, সংবাদের বাকি অংশটুকু অন্য কোনো পৃষ্ঠায় রয়েছে সেটা পাঠককে নির্দেশ করে। দেখবে বিভিন্ন সংবাদপত্রে যখন প্রথম পেজের ছোট্ট একটু দেওয়া হয় প্রতিবেদনের কিছুটা অংশ, তারপর দেখবে ছোট্ট করে লেখা থাকে যে এটা তোমরা 8-এর পাতায় পাবে, এর পরেরটা 5-এর পাতায় থাকবে পরেরটা, এই যে জায়গাগুলোকে বলা হয় জাম্প লাইন। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, অর্থাৎ ডাইরেক্টস দ্য রিডার্স টু আদার পেজেস ফর কন্টিনিউশন, সংবাদের বাকি অংশটুকু অন্য যে পৃষ্ঠায় মুদ্রিত রয়েছে সেটিকে পাঠককে নির্দেশ করে। ওকে, নেক্সট আরেকটি কোশ্চেন দেখো, বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম। দেখো নট বলেছে, এটা আমাদের আইসিটি বলে একটি চ্যাপ্টার আছে, সেখান থেকে এটা এসেছে।
আইসিটি চ্যাপ্টারের মধ্যেও একটি আছে সফটওয়্যার চ্যাপ্টার, সেখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার নিয়ে আলোচনা হয়, তো সেই সফটওয়্যার চ্যাপ্টার থেকে এটা এসেছে। তো বলেছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা ইজ নট, বলেছে মানে কোনটা ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম নয়, তো কি হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে অ্যাজুর। ঠিক আছে, অ্যাজুর কিন্তু কখনোই মূলত ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম নয়। এবার জেনে রাখা ভালো, তাহলে এটা কিসের প্ল্যাটফর্ম? ঠিক আছে, অ্যাজুর হলো মাইক্রোসফটের একটি ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, ক্লাউডের প্রেক্ষিতে এটা হয়ে থাকে। ঠিক আছে, তো এর জন্য এটাকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। ওকে, ক্লাউডের মাধ্যমে টোটালটা পরিচালিত হয়। বেশ, এবার নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। এখানে যদি দেখি কি বলেছে, ট্রানজেকশনাল ইমেল কমিউনিকেশন ইনক্লুড। এবার এটা আমাদের এই 5 নম্বর কোশ্চেনটি যেই চ্যাপ্টার থেকে দিয়েছে সেটা হচ্ছে কমিউনিকেশনের চ্যাপ্টার। ঠিক আছে, কমিউনিকেশন এবং তার সাথে সাথে আইসিটিতেও এই অংশটা রয়েছে। ওকে, সেটা হচ্ছে ট্রানজেকশনাল। তো কমিউনিকেশনের চ্যাপ্টারে আমাদের অ্যালেক্স ফিশের মডেল অফ কমিউনিকেশন পড়তে হয়। তো অ্যালেক্স ফিশের যে মডেল অফ কমিউনিকেশন আছে ওখানে 3টে মডেলের কথা বলেছিলেন অ্যালেক্স ফিশ, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে ইন্টারাকশনাল, আর একটা হচ্ছে ট্রানজেকশনাল। তো এখান থেকে এই ট্রানজেকশনাল কমিউনিকেশনের যে থিওরি আছে সেই থিওরি অনুসারে এখানে আমাদের অপশনগুলোকে দিয়েছে। আর আমাদের আইসিটিতে ইমেলের চ্যাপ্টার রয়েছে। এবার দুটো মিলিয়ে এখানে কোশ্চেন এসেছে, বুঝতে পারলে? তো এইভাবেও কিন্তু আমাদের কোশ্চেনগুলো এসে থাকে, বা এইভাবেও কিন্তু আমাদের কোশ্চেনগুলো দিয়ে থাকে। তো এটা সম্পর্কে আমাদের কিন্তু একটু সচেতনতা রাখতে হবে। তো তাহলে এখানে বলেছে ট্রানজেকশনাল ইমেল কমিউনিকেশন ইনক্লুড, বলছে ট্রানজেকশনাল ইমেল কমিউনিকেশন যদি আমরা দেখি এখানে কোন কোন বিষয়গুলো এখানে যুক্ত থাকে বা কোন কোন বিষয়গুলো এখানে আমরা দেখতে পারি। একটা হচ্ছে অর্ডার কনফার্মেশন, একটা পাসওয়ার্ড রিসেট, একটা প্রোডাক্ট লঞ্চ, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার। তো এই যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে কোনটা সঠিক হবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, অর্থাৎ এখানে অর্ডার কনফার্মেশন একটা থাকে, যখন আমরা ইমেল করি অর্ডার কনফার্মেশন থাকে, পাসওয়ার্ড রিসেট থাকে, এবং তার সাথে সাথে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনও থাকে। ওকে, এখানে প্রোডাক্ট লঞ্চের কোনো ভূমিকা থাকে না যখন আমরা একটা ট্রানজেকশনাল ফরম্যাটে ইমেল কমিউনিকেশন করব। ঠিক আছে, এবার ট্রানজেকশনাল ফরম্যাট কি, যেখানে কি না প্রতিনিয়ত ধরে নাও যে ইনস্ট্যান্ট ফিডব্যাকের একটা জায়গা থাকছে। যখন তোমরা থিওরিটা পড়বে তখন এটাকে বুঝতে পারবে। এরপরে আরেকটি কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেনে কি দিয়েছিল, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশন মেনটেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ডিউরিং ভিডিও কনফারেন্স। এটা আমাদের এসেছে হচ্ছে আইসিটি থেকে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের কোথা থেকে দিয়েছে? এই কোশ্চেনটা দিয়েছে আমাদের আইসিটি থেকে। বলেছে এখানে যে এখানে আমরা লক্ষ্য করতে পারছি, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশন মেনটেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। ভালোভাবে লক্ষ্য করো কি বলেছে এখানে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ডিউরিং এ ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে কোনটি নিচের অপশনগুলোর মধ্যে কোনটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিকে মেনটেন করে? তো এটা আমাদের আইসিটি কোশ্চেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সি, অর্থাৎ ইউজিং ওয়েটিং রুম ফিচার ফর অ্যাক্সেস কন্ট্রোল। ওকে, তো এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ওয়েটিং রুম নামক একটি বৈশিষ্ট্যকে ব্যবহার করা, যদি আমরা প্রাইভেসি এবং সিকিউরিটিটাকে মেনটেন করতে চাই, মেনটেন করার জায়গাটাকে ধরতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এইটাকে আমরা এখানে লক্ষ্য করি। বেশ, এবার দেখো আরেকটি কোশ্চেন এখানে রয়েছে, 7 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করো। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রাম, নিচের যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা ডিনোট দ্য বেস্ট রিলেশনশিপ অ্যামং ফাদার, টিচার অ্যান্ড ম্যান। ভালোভাবে লক্ষ্য করো, ডায়াগ্রামটা দিয়েছে আমাদের। এবার এই যে ডায়াগ্রামটা এটার ভিত্তিতে বলেছে পিতা, শিক্ষক ও পুরুষের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। এবার এই নিচের অপশনগুলো কোনটা হবে? এই যে সি নম্বরটা হবে। এবার কেন হবে এই সি নম্বরটা? এবার তোমাদের আমি একটু বোঝাই। দেখো বলেছে রিলেশনশিপ অ্যামং ফাদার, টিচার অ্যান্ড ম্যান। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমার কাছে জানতে চেয়েছে যে পুরুষ, পিতা, তারপরে পিতা, শিক্ষক এবং পুরুষের মধ্যে সম্পর্ক। এবার পিতা বৃত্তটি যেটা আছে, এই যে পিতা যদি আমরা এটাকে নিয়ে নিই হচ্ছে, এটাকে যদি নিয়ে নিই ফাদার, এই ফাদার বৃত্তটি স্বাভাবিক পুরুষের মধ্যে হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই পিতা বৃত্তটি পুরুষ বৃত্তের একদম ভেতরে থাকবে, অর্থাৎ ফাদারের অংশ। স্বাভাবিক ব্যাপার, এই যখন আমরা ম্যান বলবো সেও পুরুষ, আর এখানে ফাদার বলবো সেও পুরুষ, তাহলে একই বৃত্তের মধ্যে থাকবে। কিন্তু টিচার কিন্তু পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, মানে শিক্ষক পুরুষও হতে পারে, মহিলাও হতে পারেন। তো এই জায়গাগুলোকে আমরা এই যে সেই ক্ষেত্রে এই টিচার যে বৃত্তটি আছে এইভাবে ছেদ করবে। ওকে, আংশিকভাবে হতে পারেন, টিচারও হতে পারেন, বা পুরুষও হতে পারেন, মহিলাও হতে পারেন, সার্বিকভাবে না, তো এইভাবে ছেদ করবে। তো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সি, বুঝতে পারলে? বেশ, এরপরে দেখো আরেকটি কোশ্চেন বলেছে, ইন আ এক্সাম দেয়ার আর 20 কোশ্চেন্স। আচ্ছা, একটি পরীক্ষায় 20টি প্রশ্ন দেওয়া আছে,
প্রতিটি অশুদ্ধ উত্তরের জন্য মানে ভুল উত্তরের জন্য -1 করে কাটা হবে এবং যদি সঠিক উত্তর দেয় তাহলে 3 নম্বর দেওয়া হবে। কোনো প্রশ্নের উত্তর না দিলে সেই প্রশ্নে 0 দেওয়া হবে। ওই পরীক্ষায় নিচের কোন সংখ্যাটি সর্বমোট নম্বর হিসাবে পাওয়া সম্ভব নয়? ঠিক আছে, কি বলেছে? নয়। খুবই সিম্পল। পরীক্ষায় মোট কয়টি বলেছে? 20টি প্রশ্ন বলেছে, 20টি প্রশ্ন। ওকে, তো বলছে প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 করে দেওয়া হবে। যদি সঠিক হয় তাহলে 3 করে দেওয়া হবে, ঠিক আছে। আর যদি ভুল হয় তাহলে মাইনাস করে কেটে নেওয়া হবে। ওকে, তাহলে সবগুলো সঠিক উত্তর দিলে সর্বোচ্চ নম্বর কি হবে? যদি কেউ সবগুলোই সঠিক অ্যান্সার দেয় তাহলে কি হবে? ধরে নাও 20টা কোশ্চেন আছে, তার মানে সবগুলো সঠিক অ্যান্সার দিল, তাহলে 3 করে যদি প্রত্যেকটা কোশ্চেনে দেওয়া হয় তাহলে 3 2 6 60। সবগুলো যদি কেউ সঠিক অ্যান্সার দেয় তাহলে 60। আর যদি, ঠিক আছে, যার যদি কোনো কারণে, ঠিক আছে, কোনো কারণে কোনো প্রশ্নের উত্তর না দিলে সেখানে 0 হবে, এটা হবে। বেশ, এবার 19টি যদি সঠিক উত্তর দিলে নম্বর দাঁড়াবে কয়টি? 19টি। কোনো পার্টিকুলার ধরে নাও 19টি সঠিক অ্যান্সার দিল, তাহলে নম্বর কত দাঁড়াবে? 57। ঠিক আছে, 19টি যদি সঠিক অ্যান্সার দেয় তাহলে কী হবে? 57। তাই সর্বোচ্চ বলেছে এখানে, কোশ্চেনটাকে দেখো, নিচের কোন সংখ্যাটি সর্বমোট নম্বর হিসাবে পাওয়া সম্ভব নয়। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটি সর্বমোট নম্বর হিসাবে পাওয়া উচিত মানে সম্ভব নয়, সেটা হচ্ছে কিন্তু 58 কিন্তু কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। -19 চলে আসতে পারে, ঠিক আছে, তো 50ও চলে আসতে পারে, 7ও চলে আসতে পারে, কিন্তু 58 কিন্তু পাওয়া সম্ভব নয়। তো সেখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, অর্থাৎ 58। এরপরে দেখো, ফ্রম এ গ্রুপ অফ 5 বয়েজ অ্যান্ড 3 গার্লস 3% আর চুজেন অ্যাট র্যান্ডম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার মোর গার্ল চুজেন দ্যান বয়েজ। বলছে 5 জন বালক 3 জন বালিকার একটি দল থেকে র্যান্ডমলি 3 জনকে বেছে নেওয়া হলো। ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য করো। বলেছে 5 জন বালক ও 3 জন বালিকার দল থেকে র্যান্ডমলি 3 জনকে বেছে নেওয়ার কথা বলা হলো এখানে। এক্ষেত্রে মেয়েদের সংখ্যা বেশি হওয়ার অর্থ হলো কি? 2 জন মেয়ে এবং 1 জন ছেলে, বা 3 জনই মেয়ে নির্বাচন করা। হয়তো 2 জন মেয়েকে আমরা নির্বাচন করতে পারি, নয়তো 1 জন ছেলে, নয়তো বা 3 জনই মেয়েকে কিন্তু নির্বাচন করতে পারি। এবার এখানে যে প্রবাবিলিটি আসতে পারে সেটা হচ্ছে 7/2 ঠিক আছে, প্রবাবিলিটি কি আসতে পারে? 7/2। ওকে, আমরা যদি সম্ভাবনার ভিত্তিতে দেখি 7/2 আমরা কিন্তু চুজ করতে পারি, খুবই ইজি। তারপরে দেখো, এ ব্যাটসম্যান স্কোরড 62 রানস। বলেছে একজন ব্যাটসম্যান কি করেছে? 62 রান করেছে। তো বলেছে এ ব্যাটসম্যান স্কোরড 62 রানস, হি স্কোরড অল রান ইন বাউন্ডারিজ। বলেছে সে স্কোর করেছে, সমস্ত রান গুলো মূলত করেছে বাউন্ডারিজের মধ্যে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পার্সেন্ট অফ রান হি স্কোর বাই হিটিং 4? এবার ভালোভাবে লক্ষ্য করো, সেখানে 62 রানের কথা বলেছে। ওকে, রানের সবটাই বাউন্ডারি। ওকে, 62 রানে করেছে বাউন্ডারি, তার মানে কি 4 মেরেছে, 6 মেরেছে, এগুলো থেকে এসেছে। এবার 62 রানের মধ্যে যদি আমরা সব থেকে বেশি 4-এর সংখ্যা হতে পারে কয়টি? এখানে হতে পারে, ধরে নাও 14টি হতে পারে। ঠিক আছে, 62 4-এর সংখ্যা কয়টি হতে পারে? 14টি হতে পারে। এবার 14কে যদি আমরা 4 দিয়ে মানে গুণ করি, তাহলে এখানে কত পেয়ে যায়? 4 4 16, 4 1 4 আর 1 5, তো হয়ে যাবে ধরে নাও 56 রান। এবং বাকি বাকি একটা হয়তো ছক্কা থেকে পেয়েছে, বা 6 রান ওখান থেকে পেয়েছে। তাই 4-এর মাধ্যমে সর্বাধিক 90% রানই আসা সম্ভব। ঠিক আছে, তো আর একটা হয়তো ছক্কা মেরে পেয়ে গেছে, তো সেই ক্ষেত্রে 4-এর মাধ্যমে কয়টা? 90%ই কিন্তু আসা সম্ভব 4-এর মাধ্যমে। ওকে, তো এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। এবার দেখো, এটা আমাদের ইভিএস থেকে কোশ্চেনটি এসেছে। ইভিএস, এখান থেকে আমাদের ইভিএস থেকে কোশ্চেনটি দিয়েছে। এখানে তোমাকে বলেছে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি আউটসাইড দ্য ন্যাচারাল হ্যাবিট্যাট ইজ নোন অ্যাজ। বলেছে আউটসাইড দ্য ন্যাচারাল হ্যাবিট্যাট, ন্যাচারাল হ্যাবিট্যাটের বাইরের থেকে যখন আমরা দেখব, বলেছে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি আউটসাইড দ্য ন্যাচারাল হ্যাবিট্যাট, অর্থাৎ স্বাভাবিক বাসভূমির বাইরে জীব বৈচিত্র্যের সংরক্ষণকে কি বলে? স্বাভাবিক বাসভূমির বাইরে যখন জীব বৈচিত্র্য দেখতে পারি আমরা, সেটাকে কি বলে? তখন মাথায় রাখবো, এটাকে আমরা বলি এক্স সিতু। কি বলি আমরা এটাকে বলি আমরা এক্স সিতু, অর্থাৎ বি নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটার যদি কারোর পিডিএফ দরকার হয়, পিডিএফ এই যে সলভ করার পিডিএফ দরকার হয়, আমাকে জানাবে। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো। দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের ABC নামে 3টে গ্রুপ আছে, ফ্রি ক্লাসের গ্রুপ, সব যে কোনো একটাতে জয়েন হয়ে যাবে, ওখানে আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো। ওকে, বেশ। এরপরে দেখো আরেকটি আমাদের এখানে দিয়েছে, বলেছে ব্লু বেবি সিনড্রোম। ব্লু বেবি সিনড্রোম ইজ কজড বাই দ্য কন্টামিনেশন অফ হোয়াট ডিউ টু? এটাও আমাদের ইভিএস থেকে কোশ্চেনটি এসেছে। ইভিএস এর একটি চ্যাপ্টার আছে,
যেখানে আমরা হচ্ছে দেখতে পারি ওয়াটার পলিউশন। এই ওয়াটার পলিউশনের জায়গা থেকে এখানে এসেছে, অর্থাৎ জলে যা মিশলে ব্লু বেবি সিনড্রোম হয় সেটা কোনটা, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা জলে মিশলে ব্লু বেবি সিনড্রোম হয়, সেটা হয়ে যাবে নাইট্রেট। কি হয়ে যাবে সঠিক অ্যান্সার? নাইট্রেট হয়ে যাবে। এবার পরেরটাকে দেখো, 13 নম্বর কোশ্চেনটি দেখো, বলেছে এটাও দেখো ইভিএস থেকে কোশ্চেনটি এসেছে। ইভিএস এর আমাদের একটা চ্যাপ্টার আছে প্রোটোকল, সমস্ত প্রকার প্রোটোকল সেখানে আছে। ওকে, সেই প্রোটোকল থেকে আমাদের এই কোশ্চেনটি এসেছে। এখানে দেখো বলেছে কিয়োটো প্রোটোকল ইজ রিলেটেড টু, এখানে বলেছে যে কিয়োটো প্রোটোকল কিসের সাথে সংযুক্ত আছে, মাথায় রাখবে কিয়োটো প্রোটোকল হচ্ছে ক্লাইমেট চেঞ্জের সাথে সংযুক্ত, বা জলবায়ুর যে পরিবর্তন সেই জলবায়ুর পরিবর্তনের সাথে এটা কিন্তু সংযুক্ত রয়েছে কিয়োটো প্রোটোকল। এরপরে দেখো আরেকটি কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য 3 R's ইজ ইউজড ইন সেভ দ্য এনভায়রনমেন্ট। এটাও আমাদের ইভিএস এর কোশ্চেন দিয়েছে। ইভিএস এর মধ্যে একটি চ্যাপ্টার আছে, ইভিএস এর মধ্যে আমাদের একটি চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে কি যে এনভায়রনমেন্ট রিলেটেড যে চ্যাপ্টারটি আছে, হ্যাঁ, অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, ন্যাচারাল অ্যাক্টিভিটি, এই জায়গাগুলো থেকে কোশ্চেনটি এসেছে। তো বলেছে হোয়াট আর দ্য আর্টস ইউজড সেভ দ্য এনভায়রনমেন্ট, নিচের অপশনগুলোর মধ্যে কোন আরগুলো মূলত আমরা যখন পরিবেশকে সংরক্ষণ করতে চাই সেখানে আমরা ব্যবহার করতে পারি। কি হয়ে যাবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, অর্থাৎ রিডিউস, রিইউজ, রিসাইকেল। এটা আমাদের সবারই সঠিক অ্যান্সার হওয়ার কথা। এরপরে দেখো আমাদের আরেকটি আইসিটি থেকে কোশ্চেন এসেছে, কিন্তু এটা আইসিটি প্লাস রিসার্চ, ঠিক আছে? তো আইসিটি প্লাস রিসার্চের চ্যাপ্টার থেকে এসেছে। আমাদের রিসার্চের মধ্যে একটা চ্যাপ্টার আছে যেখানে বলা হয় রিসার্চে আমরা কিভাবে আইসিটিকে ব্যবহার করতে পারি, এইরকম একটা চ্যাপ্টার আমাদের রিসার্চের মধ্যে আছে, ঠিক আছে? এবং আইসিটির মধ্যেও ওই একই রকম চ্যাপ্টার রয়েছে। তো সেই জায়গাতে এখানে আমাদের রয়েছে। তো বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব দ্য রোল অফ আইসিটি ইন রিসার্চ। আইসিটির যে রোল রয়েছে রিসার্চে সেটাকে নিচের অপশনগুলোর মধ্যে কোনটার দ্বারা বেস্ট থেকে বেস্ট ম্যানারে ডিসক্রাইব করা হচ্ছে। দেখো কোনটা হতে পারে, এটি মানুষের বিশ্লেষণী ক্ষমতার অপ্রাসঙ্গিক করে তোলে, নাকি এটি তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণে সাহায্য করে, নাকি এটি সেকেন্ডারি ডেটা সোর্স ব্যবহারে বাধা দেয়, নাকি এটি গবেষকদের মধ্যে পারস্পরিক আদান প্রদানকে প্রতিস্থাপন করে। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, অর্থাৎ এটি তথ্যকে সংগ্রহ করতে। আইসিটি দেখো কম্পিউটার, আমরা যখন কম্পিউটারের সাথে যখন আমরা ইন্টারনেটকে যুক্ত করে নেব তখন আমাদের তথ্য সংগ্রহ, আমাদের সংরক্ষণ এবং সেই বিশ্লেষণ, তো সেই জায়গাটাকে বিশ্লেষণ করতে আমাদের কিন্তু সহায়তা করে। ওর জন্য বলেছে যে এখানে আইসিটির ভূমিকা কিন্তু যথাযথভাবে রয়েছে রিসার্চের এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন এই চ্যাপ্টারটা থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছে রিসার্চে, দেখো এখানেও রয়েছে। ওকে, তো যদি ক্লাসটি ভালো লাগছে সবার, একটু লাইক করে দাও এবং কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো ক্লাসটি। আমি তোমাদের কথা দিচ্ছি, যদি তোমরা লাইক করো, এই ক্লাসে যদি লাইক বেশি থাকে এবং কমেন্ট সেকশনে একটু হলেও যদি একটা পজিটিভ কমেন্ট লিখে জানাও যে না স্যার ভালো লাগছে বা কিছু, একটা পজিটিভ কমেন্ট লিখে জানাও, আমি তোমাদের বলছি 5 বছরের ডিটেলসে, 5 ইয়ার্সের ডিটেলসে আমি নেটের এবং সেটের সব কোশ্চেনকে তোমাদের এই ইউটিউবে ফ্রি অফ কস্ট সলভ করিয়ে দেবো। আমি তোমাদের কথা দিচ্ছি, পেপার 1-এর একদম তৈরি করে দেবো, যেন কিনা এখান থেকে তোমরা জানো PYQ থেকেও কিছু কোশ্চেন আসে যেন হুবাহু তুলে দেয় আমাদের সিলেবাসের মধ্যখান থেকে। তো সেই জায়গাগুলোকে মাথায় রেখে অবশ্যই লাইক করে দাও। সবাই লাইক করেছো তো? অবশ্যই লাইক করে দাও, কারণ লাইক করলে আমাদেরও ভালো লাগে যে এই ধরনের নতুন ক্লাসগুলোকে নিয়ে আসার, আমরাও একটু মোটিভেটেড হই। তো আমি কথা দিচ্ছি তোমাদের 5 বছরের পুরো ডিটেলসে তোমাদের এখানে নিয়ে আসবো, ঠিক আছে? তো যাই হোক, তো আশা করি সবাই লাইক করে দিয়েছো। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? বিটা এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল। এরপরে কোশ্চেন দেখো, বলেছে বার্ডস হ্যাভিং ফেদার অ্যান্ড ক্যাটস হ্যাভিং লেগস আর, বলছে পালকযুক্ত পাখি এবং পাওয়ালা বেড়াল হলো এটা কি? এগুলো কোন ধরনের কনসেপ্ট? এটা কি প্র্যাকটিক্যাল কনসেপ্টের মধ্যে আমরা এটাকে ধরতে পারি, নাকি বলেছে এখানে পারসেপচুয়াল কনসেপ্টের মধ্যে, থিওরিটিক্যাল কনসেপ্টের মধ্যে, নাকি থিমেটিক কনসেপ্টের মধ্যে এগুলোকে আমরা ধরি? কোনটা এখানে সঠিক অ্যান্সার হবে? কোনটা হতে পারে? দেখো এই 4টে অপশনগুলোর মধ্যে কোনটা এখানে সঠিক অ্যান্সার হবে? একটু চেষ্টা করো। এটা কিন্তু হয়ে যাবে আমাদের পারসেপচুয়াল কনসেপ্ট, অর্থাৎ প্রত্যক্ষজ ধারণা, যেটাকে বলি আমরা প্রত্যক্ষজ ধারণা। এবার কেন এটাকে পারসেপচুয়াল কনসেপ্ট বললাম আমরা, কারণটাকে তো বুঝতে হবে। দেখো পালকযুক্ত পাখি এবং পাওয়ালা বেড়াল হলো বাহ্যিক বা দৃশ্যমান বৈশিষ্ট্য দেখে তৈরি হওয়া ধারণা। আমরা দেখে আমাদের ধারণা করেছি, সেই ধারণার প্রেক্ষিতে আমাদের এই কনসেপ্টটা তৈরি হয়েছে। তো এটাকে বলি আমরা পারসেপচুয়াল কনসেপ্ট। এটা আমাদের লজিক্যাল রিজনিং থেকে এসেছে, ঠিক আছে? তো এটা আমাদের কোন চ্যাপ্টার থেকে এসেছে? এই কোশ্চেনটা লজিক্যাল রিজনিং থেকে এসেছে। তো এই ধরনের কনসেপচুয়াল জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে।
এই জায়গাটাকে বলছি আমরা মূলত পারসেপচুয়াল কনসেপ্ট। বোঝা গেল? বেশ, এরপরে আরেকটি কোশ্চেন দেখো, বলেছে এখানে এভরি ক্যাট আই হ্যাভ মেট হ্যাজ 4 legs। আমি যত বিড়ালের সাথে দেখেছি প্রত্যেকেরই 4টি করে পা ছিল। দেয়ার ফর অল ক্যাটস হ্যাভ 4 legs। সুতরাং বিড়াল মাত্রই 4টি করে পা থাকে। এটা যার উদাহরণ, এটা কোন ধরনের উদাহরণ? এটা হয়ে যাচ্ছে ডিডাকটিভ রিজনিং, তারপরে হচ্ছে অ্যাবডাকটিভ, ইন্ডাকটিভ, আর হচ্ছে স্পার্শিয়াল রিজনিং। তো এখানে লক্ষ্য করো, প্রথম কোশ্চেনটাকে লক্ষ্য করো, বলেছে এভরি ক্যাট আই হ্যাভ মেট হ্যাভ 4 legs। যতগুলো বিড়ালেকে আমি প্রত্যক্ষ করেছি প্রত্যেকেরই 4টি করে আছে। তার মানে কি এখানে ব্যক্তি নিজের থেকে প্রত্যেকটাকে প্রত্যক্ষ করছে এবং তারপরে একটা সিদ্ধান্তে আসছে, সিদ্ধান্ত গ্রহণ করছে, থিওরিকে তৈরি করছে, একটা থিওরি সে তৈরি করছে, এখানে, ঠিক আছে? থিওরিকে এখানে সে তৈরি করছে যে তার মানে অল ক্যাট হ্যাভ 4 legs, তার মানে সমস্ত বিড়ালেরই মূলত 4টি পা আছে। এই যে থিওরিটা সে তৈরি করছে, এটা মাথায় রাখবে। যখন আমরা থিওরিকে তৈরি করি, এখানে দেখো অল ক্যাট বলেছে, তার মানে কি নিজের থেকে ও থিওরি তৈরি করলো, আগে ও যাচাই করেছে, তারপরে থিওরিটাকে তৈরি করেছে। তো যখন আমরা শেষে থিওরি তৈরি করি, ওইটাকে বলা হয় ইন্ডাকটিভ রিজনিং। যখন আমরা থিওরিকে তৈরি করি তখন ওটাকে বলা হয় ইন্ডাকটিভ রিজনিং। ওটা এই যে থিওরি তৈরি করা কি হয়, স্পেসিফিক টু জেনারেল হয়। থিওরি তৈরির ফরমেশনটা স্পেসিফিক টু জেনারেল হয়। এই ব্যক্তিটি এভরি ক্যাটকে, মানে প্রত্যেকটি বিড়ালকে ধরে ধরে দেখেছে, তার মানে স্পেসিফিক্যালি বিড়ালগুলোকে দেখেছে। তারপরে সে একটা থিওরিতে আসলো যে তার মানে হয়তো পৃথিবীর সব বিড়ালেরই 4টা পা আছে। এই যে থিওরিটা সে তৈরি করলো, এটাকে বলি আমরা ইন্ডাকটিভ রিজনিং। এটাও আমাদের লজিক্যাল রিজনিংয়ের অংশ, ঠিক আছে? এটাও আমাদের লজিক্যাল রিজনিং থেকে এই কোশ্চেনটা দিয়েছে, বুঝতে পারছো? তাহলে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন দিয়েছে, আমি প্রত্যেকটা কোশ্চেন 50টা কোশ্চেনেরই তোমাদেরকে আমি ধরিয়ে দেবো কোন জায়গা থেকে এসেছে। ধৈর্য সহকারে একটু দেখো, ওকে? এরপরে দেখো আরেকটি কোশ্চেন। আচ্ছা, এটা তো করাই আছে দেখছি। তো বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু কম্পিউট দ্য নাম্বার সিরিজ। নাম্বার সিরিজটাকে লক্ষ্য করো। এই নম্বর সিরিজ যেই ফরমেশনটাকে ফলো করেছে, বা এই নাম্বার সিরিজটা যে ফরমেশনে হয়েছে, এটাকে বলি আমরা ফিবোনাক্সি বলে অনেকে, ফিবোনাক্সি সিরিজ, ঠিক আছে? তো এটার স্কোয়ার দিয়ে এগোয়, ওকে? তো স্কোয়ারের মাধ্যমে এগোয়। দেখো 1-এর স্কোয়ার, 2 তারপরে 1-এর স্কোয়ার, তারপরে 2-এর স্কোয়ার, দেখো 4 হয়েছে, 3-এর স্কোয়ার, স্কোয়ার মানে বুঝতে পারছো তো 2 টাইমস গুণ করতে হয়। তার মানে 3-এর স্কোয়ার মানে 3 3 9, তারপরে এটা 5-এর স্কোয়ার হয়েছে, 5 5 25, ঠিক আছে? তো এটা দেখো আমরা এখানে দেখতে পারি, এখানে 6-এর স্কোয়ার নয়, এটা হয়েছে 8-এর স্কোয়ার, ঠিক আছে? তো এটা কিসের স্কোয়ার হয়েছে? 8-এর স্কোয়ার হয়েছে, অর্থাৎ 8 64, ওকে? তো এখানে দেখো এই যে আমরা প্রত্যেকটা স্কোয়ার দেখছি, প্রথমে দেখো 2-এর স্কোয়ার হয়েছে, তারপর 3-এর স্কোয়ার হয়েছে, তারপর দেখো 4-এর স্কোয়ার নেই, তারপর 5-এর স্কোয়ার আছে, তারপর দেখো 5-এর স্কোয়ার আছে, তারপরে একদম 8-এর স্কোয়ার, তার মানে তারপরে 5 আছে, তারপর 6 নেই, 7 নেই, তার মানে 2টো করে বর্গ এখানে বাদ গেছে, ঠিক আছে? তার মানে প্রথমে একটা বর্গ বাদ গেল, তারপর 2টো বর্গ বাদ গেল, তার মানে পরেরটা 4টা বর্গ বাদ যাবে। 2-এর ডবল 4, তো 4টা বর্গ বাদ যাবে। তার মানে 8-এর পরে 9 হবে না, 10 হবে না, 11 হবে না, 12 হবে না, তারপরে 13-র স্কোয়ার হবে। আর যদি 13-র স্কোয়ার হয় তাহলে 13 স্কোয়ারে আমরা পেয়ে যাবো 169। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মূলত 169, ঠিক আছে? এই জায়গাটা মাথায় রাখবে। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে এই কোশ্চেনটা এসেছে, বা ম্যাথ রিজনিং থেকে এই কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, ওকে? বেশ, এবার দেখো হোয়াট ইজ দ্য কি বেনিফিট অফ এফেক্টিভ ডেটা গভর্নেন্স। এটা আমাদের এই যে ডেটা গভর্নেন্সের যে জায়গাটা এসেছে, যেটা আমরা হায়ার এডুকেশন থেকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই কোশ্চেনটা আমাদের কোথা থেকে এসেছে বলো? হায়ার এডুকেশন থেকে এসেছে। তো বলেছে হোয়াট ইজ দ্য কি বেনিফিট, বলেছে কোনটা নিচের অপশনগুলোর মধ্যে সব থেকে কোনটা মূল বেনিফিট রয়েছে অফ এফেক্টিভ ডেটা গভর্নেন্স। যদি এফেক্টিভলি ডেটা গভর্নেন্স করতে চাই তাহলে মূল বেনিফিটগুলো আমরা কি পাচ্ছি, ঠিক আছে? যথাযথভাবে ডেটা পরিচালনার মূল সুবিধে কি আছে, ঠিক আছে? তো ডেটা পরিচালনার ক্ষেত্রে, আচ্ছা এটা হায়ার এডুকেশন নয়, হ্যাঁ হায়ার এডুকেশনের চ্যাপ্টার নয়, এটা হচ্ছে রিসার্চের চ্যাপ্টার, ওকে? এটা রিসার্চের চ্যাপ্টার থেকে এসেছে। তো দেখো কি বেনিফিট বলেছে এফেক্টিভ ডেটা গভর্নেন্স। যদি আমরা ডেটা পরিচালনার মূল সুবিধে দেখি কি রয়েছে, একটা ভালোভাবে যদি আমরা ডেটা পরিচালনা করি কোন ধরনের এখানে আমরা সুবিধে পাবো, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, অর্থাৎ উন্নত গুণমানের এবং নির্ভরযোগ্য ডেটা পাবো। অর্থাৎ উন্নত, ভালো ধরনের এবং নির্ভরযোগ্য, যেটার উপরে বিশ্বাস করা যায় এমন ধরনের আমরা কিন্তু ডেটা পেয়ে যাব। তো এটা একটা বড় সুবিধা যদি বলি আমরা এফেক্টিভ ডেটা গভর্নেন্সের, ঠিক আছে? বোঝা যাচ্ছে সব? অবশ্যই লিখে জানাও, কমেন্ট সেকশনে জানাও লিখে, বোঝা যাচ্ছে তো সব?
একটু সবাই লিখে জানাবে। বোঝা যাচ্ছে সব, বুঝতে পারছো? যদি ভালো লাগছে লাইক করে দেবে। আমি তোমাদের কথা দিচ্ছি বিগত 5 বছরের সমস্ত কোশ্চেন নিয়ে আসবো, এরকম 5টা সেট তোমাদের সলভ করিয়ে দেখিয়ে দেবো। তোমরা নিজেরাও ধরতে পারবে যে তাহলে কোন কোন দিক থেকে কোনটা বিষয়গুলোকে তুমি পরীক্ষায় পাস করতে পারবে কিনা, তোমার কতটা স্ট্রং আছে, কোন জায়গাগুলোকে আরও বেশি স্ট্রং করতে হবে। ঠিক আছে? এবার অনেকেরই ভয় থাকে যে স্যার কোশ্চেনে তো ম্যাথের কোশ্চেন থাকে, আর তার মানে ম্যাথ না জানলে কি আমি কোয়ালিফাই করতে পারবো না? আমি শেষে দিয়ে সেটাও জানাবো। ঠিক আছে তো, যে তুমি কোয়ালিফাই করতে পারবে কিনা। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, প্রত্যেকটা বিষয়কে দেখার চেষ্টা করো। দেখো পরেরটা দেখো, বলেছে জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন ইজ অ্যান এক্সাম্পল অফ রেগুলেশন প্রাইমারি ফোকাস। বলছি একটি বিধির উদাহরণস্বরূপ সাধারণত ডেটা সুরক্ষা বিধি প্রধানত গুরুত্ব কোন বিষয়টাকে গুরুত্ব দেয়। এটা আমাদের আইসিটি থেকে এই কোশ্চেনটা এসেছে, আইসিটির সাথে গভর্নেন্সকে যুক্ত করে কোশ্চেনটা এসেছে। দেখবে আমাদের আইসিটির মধ্যে একটা পার্ট থাকে আইসিটির সাথে গভর্নেন্স কী ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে সেই জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো আসে। তো সেই জায়গা থেকে এটা এসেছে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, অর্থাৎ ডেটার গোপনীয়তা এবং সুরক্ষাকে। ঠিক আছে তো, ডেটার গোপনীয়তাকে রক্ষা করা এবং সুরক্ষাটাকে রক্ষা করা, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন হয়। এরপরে দেখো আরেকটি কোশ্চেন, দেখো ম্যাথের কোশ্চেন এসেছে। বলেছে ইফ কস্ট প্রাইস, বলেছে যদি 40টি কমলালেবুর ক্রয় মূল্য 50টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভ ও ক্ষতির শতকরা কত। এবার দেখো এখানে আমি করে রেখেছি মানে আগেই। দেখো প্রতিটি কমলালেবুর ক্রয় মূল্য কত, ধরে নিই প্রতিটি কমলালেবুর ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে 40টি কমলালেবুর ক্রয় মূল্য কত হবে? 40 টাকা। তাহলে 50টি কমলালেবুর বিক্রয় মূল্য কত বলেছে? দেখো 50টি কমলালেবুর বিক্রয় মূল্য সমান হয়, তো সেই ক্ষেত্রে 40ই হবে। ঠিক আছে বলেছে। এবার তার মানে সিপি মানে কস্ট প্রাইস কত হচ্ছে 1, আর সেল প্রাইস কত হচ্ছে এখানে আমরা, হ্যাঁ। তো এখানে যদি দেখি সেল প্রাইসটা কীভাবে বার করলাম আমি, এটা দেখো 50টি কমলালেবুর বিক্রয় মূল্য হচ্ছে 40, তাহলে একটি কমলালেবুর বিক্রয় মূল্য কত? তাহলে এখানে 40/50, তারপরে আমি এখানে পেয়ে গেলাম 0.80 এখানে টাকা। তো এখানে আমরা এসপি বা সেলিং প্রাইস পেয়ে যাচ্ছি 0.80 টাকা। তো 1 মাইনাস আমরা এখানে কস্ট প্রাইসের থেকে সেল প্রাইসটাকে বাদ দিলাম, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? 0.220 মানে 0.20 টাকা। এবার সেই জায়গা থেকে আমরা কি করব, এবারের পার্সেন্টটা শতকরাটা বার করে নেব। 0.20/1 × 100, তার মানে 20%। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এই যে বি নম্বরটা হয়ে যাবে, 20% ক্ষতি হয়ে যাবে, মাইনাসে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? বেশ, এবার দেখো আরেকটি কোশ্চেন দেখো, বলেছে সিটস অল ম্যাথমেটিক্স ফিজিক্স। এখানে তোমাকে বলেছে যে সিটস ফর ম্যাথমেটিক্স ফিজিক্স বায়োলজি ইন স্কুল আর ইন দ্য রেশিও 5:7:8। ঠিক আছে, বলেছে এখানে যদি একটু লক্ষ্য করো, গণিত বা ম্যাথ, আমি এভাবে লিখছি ম্যাথ, তারপর হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে বায়োলজি। ওকে, বলেছে ম্যাথ ফিজিক্স আর বায়োলজি ইন স্কুল আর রেশিও হচ্ছে 5:7:8. দেয়ার ইজ এ প্রপোজাল টু ইনক্রিজ দ্য সিটস অফ 40%, 50% অ্যান্ড 75%। তো এখানে আসন বৃদ্ধির হার কত বলেছে? 40%, 50% আর হচ্ছে 75% আসন বৃদ্ধির হার, এটা বলা হয়েছে। ঠিক আছে তো, এবার আসন সংখ্যা ধরে প্রাথমিকভাবে আসন সংখ্যার হিসাবে সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি অনুপাতগুলিকে আমি 10 দিয়ে গুণ করি, প্রত্যেকটা অনুপাতকে 10 দিয়ে গুণ করি। মানে 5 আছে, 5 ইন্টু আমি 10 করলাম, 7 ইন্টু আমি 10 করলাম এবং 8 ইন্টু 10 করলাম। ঠিক আছে, হিসাবে সুবিধার জন্য। তাহলে 5 ইন্টু 10 করলে 50 হয়ে যাচ্ছে, 7 ইন্টু 10 করলে 70 হয়ে যাচ্ছে, আর 8 ইন্টু 10 করলে 80 হয়ে যাচ্ছে। আমি হিসাবের সুবিধার জন্য এইভাবে 10 করে নিলাম। এবার দেখো আসন সংখ্যা 40% বৃদ্ধি পেলে তাহলে নতুন আসন কত হবে? যদি আমরা গণিতের দিকটা দেখি বা ম্যাথের দিকটাকে দেখি, ম্যাথের যদি আসন সংখ্যা 40% বৃদ্ধি পায়, যেটা বলেছে যে 40, 50 আর 75%, তো ম্যাথেরটা হচ্ছে 40%। তাহলে তাই যদি হয় তাহলে 50 প্লাস 50 ইন্টু 40/100। ঠিক আছে, এটা যদি করি আমরা তাহলে কত পেয়ে যাব? আমরা এদিকে পেয়ে যাব হচ্ছে 0 ক্যান্সেল আউট, এদিকে পেয়ে যাব 20 আর এদিকে 50, তাহলে হয়ে যাচ্ছে 70। তার মানে এখানে চলে আসছে 70টা, ম্যাথের কতগুলো সিট হয়ে যাচ্ছে? 70টা। 40% বৃদ্ধি পেলে নতুন আসন সংখ্যা কত হচ্ছে? 70টা। তাহলে এবার আমি ফিজিক্সটাকে নিয়ে নিই। ফিজিক্সটাকে যদি আমরা নিয়ে নিই তাহলে ফিজিক্সে আমরা এখানে দেখেছি ইন্টু 10 করে আমরা 70 পেয়েছিলাম। তাহলে 70 প্লাস হচ্ছে 70 প্লাস 50/100,
ঠিক আছে তো, কারণ এখানে 50% বৃদ্ধি পাওয়ার কথা বলেছে। তো তাই যদি হয় 0 0 ক্যান্সেল আউট যদি করি, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 35, তারপরে 70 যুক্ত 35 করলে কত হচ্ছে 105। এবার ফিজিক্স রেটটাও পেয়ে গেলাম। এবার আমরা 75% এটার বেড়েছে সেটা যদি আমরা দেখি। এবার চলে আসবো বায়োলজি। বায়োলজিতেও সেমভাবে আমরা করবো। বায়োলজিতে হচ্ছে 80, তাহলে প্লাস হয়ে যাচ্ছে 80 প্লাস 75/100, তাই যদি করি 0 0 ক্যান্সেল আউট যদি করি, তাহলে হচ্ছে 80 প্লাস 60 মানে 140। এখানে আমরা পেয়ে যাচ্ছি 140, তার মানে 70, 105 আর হচ্ছে 140, মানে এতটা বৃদ্ধি পাচ্ছে। এবার নতুন অনুপাত যদি বার করি, তাহলে এই তিনটি বিষয়ের নতুন আসার সংখ্যা হচ্ছে, তিনটি বিষয় যদি আমরা দেখি 70:105:140 হলো। এবার এই অনুপাতের সবচেয়ে ছোট আকারে আনার জন্য আমরা প্রত্যেকটাকে গসাগু করব। গসাগু করে যদি আমরা দেখি তাহলে কত পেয়ে যাব, আমরা যদি গসাগু করে দেখি তাহলে আমরা পেয়ে যাব 35। এখানে যদি আমরা গসাগু করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 35। এবার এই যে 35 পেলাম, এবার এগুলোকে ভাগ করব, তাহলে 70/35, 105/35, তারপর 140/35। এবার এটাকে যদি আমরা কেটে দিই তাহলে এখানে কত পেয়ে যাব, 35-এর এখানে আমরা কত পেয়ে যাব, এখানে আমরা পেয়ে যাব হচ্ছে 5 2 10, 3 2 6 7। তো এটাতে আমরা দেখছি 2 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে 2 হয়ে যাবে। তারপরে এটাকে যদি আমরা এটা দিয়ে কাটি কত পেয়ে যাব, আমরা কত পেয়ে যাব 3 5 15, 3 3 9 10। তো এখানে আমরা 3 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এটাকে দিয়ে এটাকে কাটি তাহলে কততে পেয়ে যাব, তাহলে হচ্ছে 4 5 20 আর 2 থাকলো, হয়ে যাচ্ছে 4 5 20 আর হচ্ছে 2, 3 4 12 আর হচ্ছে 40, একদম ঠিক। তাহলে পেয়ে যাচ্ছি আমরা 4, তার মানে 2:3:4, তার মানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এই। আমরা তাহলে সঠিক অ্যান্সার করে বেরিয়ে আসবো। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকে। ওকে, এরপরে দেখো আরেকটি কোশ্চেন করেছে, বলছে ইন রেসপন্স to which of the following environmental disaster the Environmental Protection Act 1986 came into existence। এটাও আমাদের ইভিএস থেকে, ইভিএস এর একটা চ্যাপ্টার আছে ডিজাস্টার বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। তো ডিজাস্টার অ্যাক্ট বা ওই সময়কালের যে ধরনের অ্যাক্টগুলো এসেছিল, নিয়মকানুন এসেছিল সেই অনুসারে। তো এখানে 1986-এর ভিত্তিতে এখানে বলা হয়েছে, বলেছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা আইন 1986 প্রণীত হয়েছিল, কোন ঘটনাকে কেন্দ্র করে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ভোপাল দুর্ঘটনাকে কেন্দ্র করে, ঠিক আছে। ভোপাল দুর্ঘটনা তোমরা সবাই জানো 1984 সালে বা ভোপালে একটা গ্যাস দুর্ঘটনা হয়, যেখানে ভয়াবহর প্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা আইন এখানে কিন্তু তারপরে প্রণীত করা হয়। এরপরে আরেকটি কোশ্চেন দেখো, বলেছে নুরেমবার্গ কোডের প্রদুত্তরে পরিণত হয়েছিল, ঠিক আছে। তো এখানে আমাদের কোনটা সঠিক অ্যান্সার হবে, এটা আমাদের রিসার্চের চ্যাপ্টার থেকে এসেছে, ঠিক আছে। বলেছে নুরেমবার্গ কোডের প্রত্যুত্তরে পরিণত হয়েছিল, কোনটা প্রণীত হয়েছিল নুরেমবার্গের প্রত্যুত্তরে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গবেষণার নামে যে অমানবিক পরীক্ষা নিরীক্ষা বা নৈতিকতা লঙ্ঘন হয়েছিল তার প্রতিক্রিয়ায় নুরেমবার্গ কোড পরিণত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি সরকার বা একটি দেশ আরেকটি দেশকে হারিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত এমন ঘটনা ঘটিয়েছে যেটা কিনা গবেষণার ইতিহাসে প্রায় একটা লজ্জার জায়গা। তো সেইখান থেকে কাটিয়ে উঠে যখন আমরা দেখতে পারি, তো এই যে জায়গাটা, এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 24, অর্থাৎ সি। ওকে, এবার দেখো হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ফায়ারওয়াল ইন কম্পিউটার নেটওয়ার্ক। তো এটা আমাদের নেটওয়ার্ক বলে একটি চ্যাপ্টার আছে আইসিটিতে, যেখানে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক নিয়ে আলোচনা হয়, ইন্টারনেট, এক্সট্রানেট, ইন্ট্রানেট, হ্যাঁ, তার সাথে সাথে হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল, তারপর আরও অনেক কিছু থাকে সেখানে। তো এই নেটওয়ার্কের চ্যাপ্টার থেকে এসেছে আমাদের আইসিটির। তো এখানে বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস। প্রাইমারি ফোকাস কি দেখতে পারি আমরা, ফায়ারওয়ালের প্রাইমারি ফোকাস আমরা কি দেখতে পারি যদি পরীক্ষায় আসে, ফায়ারওয়ালের প্রাইমারি ফোকাস কি। তো কি রয়েছে মাথায় রাখবে, ফায়ারওয়াল কি করে বলো তো, আমাদেরকে বাইরের জগতের অ্যাটাক থেকে আমাদেরকে সুরক্ষা করে। পরীক্ষায় যদি আসে যে ফায়ারওয়াল আমাদের কি করে, তো ফায়ারওয়াল আমাদের বাইরের জগতের অ্যাটাক থেকে আমাদেরকে সুরক্ষিত করে। তো ফায়ারওয়াল নেটওয়ার্কে ফায়ারওয়াল প্রধানত কি কাজ করে, বাইরের অ্যাটাক থেকে আমাদের সুরক্ষিত করে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, অর্থাৎ অন্তর্মুখী এবং বহির্মুখী নেটওয়ার্ক ট্রাফিক নিয়ন্ত্রণ করা এবং ফিল্টার করা, যেন কিনা আমাদের কোনো প্রকার, আমাদের কম্পিউটারের যেন কোনো প্রকার ক্ষতি না হয়। বলে যে হুইচ টেকনোলজি ইজ কমনলি ইউজড এনশিওরিং সিকিউর অ্যান্ড ট্রান্সপারেন্ট ডেলিভারি অফ পাবলিক সার্ভিস। এটাও আমাদের এসেছে আইসিটি থেকে, ঠিক আছে। আইসিটির একটি আমাদের চ্যাপ্টার আছে মডার্ন টেকনোলজি।
সেই জায়গা থেকে এটা এসেছে। ওকে, তো বলেছে হুইচ টেকনোলজি ইজ কমনলি ইউজড এনশিওরিং সিকিউর অ্যান্ড ট্রান্সপারেন্ট ডেলিভারি অফ পাবলিক সার্ভিস। কোন টেকনোলজি এখানে আমাদের সহায়তা করে যেন কিনা জনপরিষেবা দেওয়া একদম সিকিউরলি করা সম্ভব হয়? তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এটা হয়ে যাবে ব্লক চেন। ব্লক চেনের মাধ্যমে এটা সম্ভব হয়। ওকে, এরপরে দেখো দ্য অ্যাডভান্টেজ অফ ওপেন বুক এক্সামিনেশন ইজ টু। ওপেন বুক পরীক্ষার সুবিধে কী? এটা আমাদের টিচিং অ্যাপটিটিউড থেকে এসেছে। ঠিক আছে, টিচিং অ্যাপটিটিউডের যে চ্যাপ্টার আছে সেখান থেকে এসেছে। সেখানে আমাদের একটি চ্যাপ্টার আছে ওপেন লার্নিং প্ল্যাটফর্ম বলে একটা আমাদের একটা চ্যাপ্টার আছে, সেই অংশে এই বিষয়গুলো রয়েছে। তো এখানে বলেছে ওপেন বুক পরীক্ষার সুবিধে কি? যদি ওপেন বুক পরীক্ষা দেওয়া হয় কী সুবিধা, বা ওপেন বুক বা বই খোলা পরীক্ষার অন্যতম সুবিধা হচ্ছে কি এখানে শিক্ষার্থীর প্রয়োজনীয় উপাদান পরিচালনার দক্ষতা বৃদ্ধি পাবে। কোন সময় কি ব্যবহার করতে হবে না করতে হবে সেই যে দক্ষতা, উপাদান পরিচালনার দক্ষতা, সেখানে তার বৃদ্ধি পাবে। তো এখানে আমাদের এটাই সুবিধে রয়েছে। এবার দেখো এই যে এনইপি 2020, এটা প্রায় আমাদের টিচিং এবং আমাদের হায়ার এডুকেশন এই দুটো চ্যাপ্টারকে মিশ্রিত রূপে এই অংশটা রয়েছে। এনইপি আমাদের টিচিংও রয়েছে, আবার হায়ার এডুকেশনও রয়েছে। তো এনইপি 2020 রেকমেন্ড আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন অ্যাক্রস ডিফারেন্ট সাবজেক্ট টু প্রমোট। কোন বিষয়কে প্রমোট করতে সহায়তা করে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি বলো তো? সঠিক অ্যান্সার হয়ে যাবে এই যে হলিস্টিক লার্নিং আছে, অর্থাৎ সামগ্রিক শিক্ষা বা সমূহিত শিক্ষা, বা বাংলায় আরেকটি টার্ম ইউজ করা এটাকে বলতে, সেটা হচ্ছে সামগ্রিক শিক্ষা। সামগ্রিক শিক্ষাটাকে প্রমোট করতে বা সামগ্রিক শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে মূলত এটা সহায়তা করে। ওকে, 28-এর এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপর এটা দেখো আরেকটি কোশ্চেন লক্ষ্য করো, কমিউনিটি এনগেজ অ্যান্ড সার্ভিস প্রাইমারিলি। বলছে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সার্ভিস ইজ প্রাইমারিলি। কমিউনিটি এনগেজ অ্যান্ড সার্ভিসেস বলতে আমরা কি বুঝি? কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সার্ভিস মূলত হচ্ছে একটা ক্রিয়াকলাপমূলক বা প্র্যাকটিক্যাল কোর্স বলতে পারো। ঠিক আছে, তো এটা একটা প্র্যাকটিক্যাল কোর্স। তো এটাও আমাদের এসেছে হচ্ছে টিচিং থেকে। এটাকে আমরা কী ধরনের কোর্সের অন্তর্ভুক্ত করি? এটাকে আমরা প্র্যাকটিক্যাল কোর্সের অন্তর্ভুক্ত করি। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কোর্স, যেখানে কিনা কাজ করিয়ে শেখানো হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন আরেকটা লক্ষ্য করো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড টু অ্যাসেস দ্য প্রোগ্রেস অফ লার্নিং ডিউরিং ক্লাসরুম ইন্টারাকশন। এটাও আমাদের কি এসেছে? টিচিং থেকে এসেছে। ওকে, কি বলেছে যে শ্রেণীকক্ষে পাঠদানের সময় কোন পদ্ধতিতে শিক্ষার অগ্রগতি মূল্যায়ন করা হয়? যে আমি যখন স্টুডেন্টদের পড়াচ্ছি এবং আমি তার সাথে সাথে তাদেরকে একটু টেস্ট নিয়েও দেখব যে আচ্ছা আমার স্টুডেন্টটি কতটা পারছে কি পারছে না। যদি কোনো বিষয়ে তার অসুবিধে হয় বা কোনো কিছু হয়তো বা পারছে না, তাহলে তাকে সাথে সাথে আবার ফিডব্যাকও দেবো যে দেখো তোমার কিন্তু এই জায়গাগুলো কিন্তু ভুল হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু তোমাকে একটু পরিশ্রম করতে হবে। এই যে বিষয়টা, এটা আমরা কোন প্রেক্ষিতে দেখতে পারি, কোন ধরনের মূল্যায়নে আমরা এগুলোকে লক্ষ্য করি? এটা হয়ে যাবে ফর্মেটিভ অ্যাসেসমেন্টে। কোথায় দেখি আমরা এটা? ফর্মেটিভ অ্যাসেসমেন্টে। ঠিক আছে, মাথায় থাকবে। এরপরেরটা লক্ষ্য করো, কি বলেছে? হেলথ কেয়ার অ্যান্ড এগ্রিকালচার বিলং টু হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রিম। এটা আমাদের হায়ার এডুকেশন থেকে এসেছে। এটা আমাদের হায়ার এডুকেশনের যে চ্যাপ্টার আছে, যে বিভিন্ন ধরনের স্ট্রিম এই নিয়ে চ্যাপ্টার আছে, তো এই অংশটা কিন্তু সেখান থেকে এসেছে। বলছে হেলথ কেয়ার অ্যান্ড এগ্রিকালচার বিলং টু হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রিম। হেলথ কেয়ারের জায়গাটা, এগ্রিকালচারের জায়গাটা কোন স্ট্রিমের প্রেক্ষিতে এটা ব্যবহার হয়? তো এটা হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে? প্রফেশনাল এডুকেশন। দেখবে হায়ার এডুকেশন আমাদের একটা চ্যাপ্টারই আছে, প্রফেশনাল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন। ওকে, এরপরে দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং এনশিওর এনগেজিং অ্যান্ড সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট। এটা আমাদের টিচিং অ্যাপটিটিউড থেকে এসেছে। ওকে, তো এগুলো আমি লিখে রাখছি কেন? তাহলে তোমরা ধারণা করতে পারবে যে কোন ধরনের কোশ্চেনগুলো বেশি আসছে, কোন জায়গা থেকে বেশি আসছে। হুইচ অফ দ্য ফলোয়িং এনশিওর এনগেজিং অ্যান্ড সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট। বলেছে নিচের কোনটি উৎসাহ ব্যঞ্জক বা সহায়তাপূর্ণ শিক্ষার পরিবেশকে সুনিশ্চিত করে, যেখানে আমরা উৎসাহের মাধ্যমে, সহায়তার মাধ্যমে লার্নারদেরকে শেখাতে পারি? কি হয়ে যাবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে গাইডেন্স প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? বি, অর্থাৎ সহায়তামূলক অনুষ্ঠান বা গাইডেন্স প্রোগ্রাম। ওকে, এরপরে লক্ষ্য করো, এটা একটু বড় কোশ্চেন। এটা এসেছে আমাদের টিচিং থেকে, টিচিং অ্যাপটিটিউড থেকে। ঠিক আছে, এটাতে কি রয়েছে? বলেছে ম্যাচ দ্য কন্টেনিং ভেরিয়াস। এই লিস্ট ওয়ানে তোমাকে ডিজিটাল ইনিশিয়েটিভগুলো দিয়েছে, যেমন শোধগঙ্গা, হ্যাঁ, স্বয়ং, এনএডি, আর হচ্ছে দীক্ষা, হ্যাঁ, বা এই দীক্ষা বা দীক্ষা যেটা রয়েছে। এবার এটার সাথে আরেকটাকে মেলাতে বলেছে তোমাকে, কোন ইনিশিয়েটিভের দ্বারা কোনটা আমরা হতে দেখি বা কোন ইনিশিয়েটিভের ভিত্তিতে কোনটা হয়।
দেখো ভালোভাবে লক্ষ্য করো, শোধ গঙ্গা কিন্তু সবসময় ব্যবহৃত হয় হচ্ছে গবেষণার জন্য ডিজিটাল একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, অর্থাৎ গবেষণা এবং অভিসন্দর্ভের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে কিনা গবেষণার সমস্ত আমাদের থিসিস বলো, হ্যাঁ, আমাদের বিভিন্ন ধরনের যে থিসিস রিলেটেড যে কোয়ারিজগুলো থাকে সমস্ত কিন্তু ওখানে আমরা পেয়ে যাই, ঠিক আছে। স্বয়ং হচ্ছে একটা ফ্রি প্ল্যাটফর্ম। স্বয়ংটা কি বলতো, একটা হচ্ছে ফ্রি প্ল্যাটফর্ম, অনলাইন কোর্স প্রদান করে এটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা অনলাইন কোর্স প্রদানকারী প্ল্যাটফর্ম, ঠিক ধরেছো। এনএডি হচ্ছে বেসিক্যালি আমাদের বিভিন্ন যে ধরনের আমরা পুরস্কার পাই, সেই পুরস্কারের বা বলতে পারো আমরা কোনো একটা কোর্স কমপ্লিট করলাম, সেই কোর্স কমপ্লিট করার পরে আমাদের একটা সার্টিফিকেট দিল, তো এই যে বিদ্যায়নৈতিক পুরস্কার এবং ডিজিটাল ভান্ডার বলতে পারি এই এনএডি। আর দীক্ষা কি, দীক্ষা হচ্ছে বা দীক্ষা কি, শিক্ষণ এবং শিক্ষাগত উপাদানের প্ল্যাটফর্ম। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এইটার ভিত্তিতে যদি দেখি আমরা, তাহলে কোনটা দাঁড়াচ্ছে বলো তো, তাহলে এ দাঁড়াচ্ছে হচ্ছে 3, এখানে সবগুলোই 3 দেওয়া আছে, বি দাঁড়াচ্ছে হচ্ছে 2, ঠিক আছে, আর সি দাঁড়াচ্ছে হচ্ছে 1, আর ডি দাঁড়াচ্ছে হচ্ছে 4। তার মানে এখানে আমাদের বি নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, বা আমরা বি নম্বরটা সঠিক অ্যান্সার করে কিন্তু বেরিয়ে আসবো। বুঝতে পারলে? বেশ, এরপরেরটা লক্ষ্য করো, আরেকটা এরকমই একটা দিয়েছে, এই যে দেখো, এটা একটা আমাদের চ্যাপ্টার আছে, কমিউনিকেশন বলে একটা চ্যাপ্টার আছে, এটা আমাদের কমিউনিকেশন থেকে চ্যাপ্টার আছে, এই কমিউনিকেশন থেকে কিন্তু এই কোশ্চেনগুলো এসেছে। দেখো ভালোভাবে লক্ষ্য করো, ম্যাচ লিস্ট 1 লিস্ট 2 বলেছে ইন্টার কালচারাল কমিউনিকেশন, মাল্টিকালচারাল কমিউনিকেশন, ক্রস কালচারাল কমিউনিকেশন, আরেকটা আমাদের দিয়েছে ট্রানজিশনাল কমিউনিকেশন। এবার ইন্টার কালচারাল কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, বা ইন্টার কালচারাল কমিউনিকেশন বলতে কি বোঝায়? দেখো ভালোভাবে, যখন আমরা ইন্টার কালচারাল কমিউনিকেশন বলি, এখানে দেখো, এখানে যদি তোমরা একটুখানি লক্ষ্য করে নাও, ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, ইন্টার কালচারাল কমিউনিকেশন যদি বলি, তাহলে এই ইন্টার কালচারাল কমিউনিকেশন বেসিক্যালি দেখা যায় কি করতে, কমিউনিকেশন অ্যামং কালচার অ্যান্ড নোয়িং দ্য কম্প্রিহেন্সিভ অ্যান্ড কালচার্স, ঠিক আছে, অর্থাৎ অন্য সংস্কৃতিকে জানা এবং বোঝার জন্য তাদের মধ্যে যোগাযোগ করা। মাল্টিকালচার কমিউনিকেশন বলতে কি বোঝায়? মাল্টিকালচার কমিউনিকেশন বলতে বোঝায় কমিউনিকেশন অ্যামং কালচার হুইচ লিভ সাইড বাই সাইড উইদাউট ইন্টারমিংলিং, অর্থাৎ প্রতিবেশী সংস্কৃতি যাদের মধ্যে মিশ্রণ ঘটেনি তাদের মধ্যে যোগাযোগ, একে অপরের সাথে পাশাপাশি অবস্থান করছে কিন্তু কোনো প্রকার তাদের মধ্যে যোগাযোগ ঘটেনি। এটা একটা হচ্ছে ক্রস কালচারাল কমিউনিকেশন, সেটা বলতে বোঝা হচ্ছে কমিউনিকেশন এবং মেনি কালচার বেটার আন্ডারস্ট্যান্ডিং। কমিউনিকেশনটা যেন ভালোভাবে বোঝা যায় যখন অনেকের সাথে কমিউনিকেট হয়, সেটাকে বলা হয় ক্রস কালচারাল কমিউনিকেশন। আর এটাকে ট্রানজিশনাল কমিউনিকেশন, সেটা হচ্ছে কমিউনিকেশন বিটুইন 2 or more স্টেট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই সি হলো, সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? সি হয়ে যাচ্ছে। নেক্সট, আচ্ছা তোমাদের আবারও বলছি, কিন্তু যদি তোমাদের মনে হয় যে এই যে কোশ্চেন সেট যেটা আমি সলভ করিয়ে দিচ্ছি এটার পিডিএফ দরকার, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্ট সেকশনে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, ওই গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যাবে, ওখানে গেলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে, পুরো যেভাবে আমি সলভ করে দিয়েছি এই পিডিএফটা পেয়ে যাবে। বোঝা গেল? বুঝতে পেরেছো সবাই? একটু জানাবে আমাকে বুঝতে পেরেছো সবাই? একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। বেশ, এরপরে দেখো আরেকটি কোশ্চেন, এটা আমাদের বলেছে ম্যাচ লিস্ট 1 কন্টেইনিং কিস রিসার্চ টার্ম উইথ লিস্ট 2 কন্টেইনিং দ্য ডিসক্রিপশন অফ দ্য টার্ম। আচ্ছা, এবার আমাদের এটা রিসার্চ থেকে এসে, রিসার্চের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে এটা এসেছে। এখানে কি বলেছে? রিসার্চ প্রবলেম, মানে রিসার্চের স্টেপগুলোকে সিকুয়েন্সিয়ালি দিয়েছে, রিসার্চের প্রবলেম, রিসার্চের হাইপোথিসিস, স্যাম্পল অফ স্টাডি অ্যান্ড রিসার্চের টুল, এগুলোকে আমাদের এখানে দিয়েছে। এবার এগুলোকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি কী কী পাচ্ছি, রিসার্চের প্রবলেমটাকে একটু বোঝার চেষ্টা করব। রিসার্চ প্রবলেম কোনটা? যেটা হচ্ছে গিয়ে দ্য রিসার্চ কোশ্চেন হুইচ হ্যাজ টু বি অ্যান্সার্ড, যেই রিসার্চের বা গবেষণা সম্পর্কিত যে প্রশ্নের উত্তরকে আমরা চাইছি, যে উত্তরটা আমাদের দিতে হবে, ওটাকে বলা হয় রিসার্চের প্রবলেম। রিসার্চের হাইপোথিসিস কোনটাকে বলে? রিসার্চের হাইপোথিসিস বলে হচ্ছে এ টেন্টেটিভ অ্যান্সার টু অ্যান্সার কোশ্চেন, যে একটা আমাদের ধারণা যে এরকম হতে পারে, সেটা হচ্ছে রিসার্চের হাইপোথিসিস। স্যাম্পল অফ স্টাডি কোনটাকে বলি আমরা? স্যাম্পল অফ স্টাডি আমরা সাধারণত সেটাকেই বলি এ সাবসেট ড্রন বাই দ্য ডিফাইন্ড সেট অফ ইউনিভার্স। এবার ইউনিভার্স মানে কি? ইউনিভার্সের অপর নাম কিন্তু হচ্ছে পপুলেশন,
ঠিক আছে, ইউনিভার্সের অপর নাম হচ্ছে পপুলেশন। তো আমরা বিস্তৃত পপুলেশন থেকে গবেষণার প্রয়োজনকে বেছে নেওয়া একটা ধরে নাও কিছুটা অংশ যখন নিই ওটাকে তখন বলা হয় স্যাম্পল। এরপর আরেকটা থাকে রিসার্চের টুল। কী হয়ে যাবে রিসার্চের টুল? 1 নম্বর হয়ে যাবে, অর্থাৎ ডিভাইসেস ইউজড ফর ডেটা গ্যাদারিং, অর্থাৎ যেসব যন্ত্রের সাহায্যে আমরা তথ্যকে সংগ্রহ করি। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? এ হয়ে যাচ্ছে। ওকে, সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? এ হয়ে যাচ্ছে। এটাকে মাথায় রাখবো। এরপরের আরেকটি কোশ্চেন লক্ষ্য করো, এটা দেখো কি বলেছে। এটা আমাদের লজিক্যাল রিজনিং থেকে এসেছে এই কোশ্চেনটা। ঠিক আছে, এই কোশ্চেনটা কোথা থেকে এসেছে? আমাদের লজিক্যাল রিজনিং থেকে এসেছে। দেখো এখানে বলেছে সংজ্ঞা দিয়েছে এটার, আর এদিকে দিয়েছে ব্যাখ্যা। এখানে রয়েছে অন্ধবিশ্বাস, এখানে রয়েছে ব্যাপ্তি, এটা রয়েছে উপমান, আর এটা হচ্ছে পূর্বমীমাংসা। ঠিক আছে, এবার এগুলোকে আমাদেরকে মেলাতে বলেছে। দেখো ভালোভাবে লক্ষ্য করো, অন্ধবিশ্বাসে কী হয়? অন্ধবিশ্বাসের ব্যক্তি ও সমাজের নেতিবাচক প্রভাব থাকে। অন্ধবিশ্বাসের সাথে সমাজের একটা আমরা কি দেখি? নেতিবাচক প্রভাব দেখি। তার মানে এটা মাথায় রাখতে হবে, অন্ধবিশ্বাস কি বলেছে? নেগেটিভ ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়াল অ্যান্ড কমিউনিটিস। অন্ধবিশ্বাস সবসময় ব্যক্তি ও সমাজের ওপরে নৈরর্থক প্রভাব ফেলবে। ওকে, এবার যদি বলি ব্যাপ্তি, বি নম্বরটা বলেছে তোমাদের ব্যাপ্তি। তাহলে ব্যাপ্তি কি করবে? ব্যাপ্তি যেটা করবে সেটা হচ্ছে কি, হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ অলওয়েজ ফায়ার। ধোঁয়া থাকলে আগুন অবশ্যই থাকবে। ব্যাপ্তি সবসময় কোন বিষয়টাকে সাপোর্ট করবে? ব্যাপ্তি সবসময় ধোঁয়া ও আগুনের অবিচ্ছেদ্য সম্পর্ককে। ধরে নাও তুমি তোমার ছোটোবেলা থেকে দেখে এসেছো যে তোমার মা যখন উনুনে রান্না করছে, এদিকে আগুন জ্বলছে আর ওদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ঠিক আছে, এটা তুমি আগাগোড়াই দেখে এসেছো, এবং সেই অনুসারে পাহাড়ে যদি কোনো কারণে তুমি কোনো একটা ধোঁয়াকে দেখলে, তুমি ভাবলে যে ওখানে আগুন আছে। এই যে জায়গাটা, এটাকে বলা হয় ব্যাপ্তি। ওকে, এরপরে রয়েছে উপমান। উপমানে কি হয়? উপমানে আমরা যেটা হতে দেখি সেটা কি, নলেজ ইম্পার্টেড বাই মিন অফ অ্যানালজি। আমরা অ্যানালজি করি কম্পিউটারের সাথে, ধরে নাও ব্রেনের অ্যানালজি করি যে আচ্ছা মানুষের ব্রেনও কিন্তু কম্পিউটারের মতনই। আমরা অনেক সময় এভাবে বলি না, এই যে অ্যানালজি করছি। ঠিক আছে, তো উপমান তুলনার সাহায্যে আমরা একটা জ্ঞান নেওয়ার চেষ্টা করি। আরেকটা রয়েছে পূর্বমীমাংসা। পূর্বমীমাংসা কি করি? দ্য অথরিটি অফ দ্য বেদাস, বলেছে বেদের প্রামাণিকতা, বেদের প্রামাণিকতায় বিশ্বাসী, এটাকে বলা হয় পূর্বমীমাংসা। তাহলে সঠিক অ্যান্সার কী দাঁড়াচ্ছে? বি হয়ে যাবে আমাদের তাহলে সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? এইভাবে আসে, এটা কিন্তু লজিক্যাল রিজনিং থেকে এসেছে। এরপরে দেখো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এটা আমাদের ইভিএসের এমডিজি আর এসডিজি থেকে। ইভিএসের এমডিজি আর এসডিজি বলে দুটো চ্যাপ্টার আছে। ঠিক আছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো এই যে এমডিজির চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা এসেছে। হুইচ অফ দ্য ফলোয়িং আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল? নিচের এখানে বলেছে কোনটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের উদাহরণ নিচের অপশনগুলোর মধ্যে। 37-এর এখানে তোমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তো এখানে দেখবো আমরা, যদি আমরা এখানে দেখি তাহলে কি পেয়ে যাচ্ছি। এখানে দেখো তীব্র দারিদ্র এবং ক্ষুধা দূরীকরণের কথা বলেছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে। এটা কি বলেছে? নাকি জলবায়ুর পরিবর্তন রোধের কথা বলেছে, নাকি মাতৃত্বকালীন স্বাস্থ্যের উন্নয়নের কথা বলেছে, লিঙ্গ সাম্য, নারী ক্ষমতায়নের প্রসার কথা বলেছে? দেখো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে অবশ্যই তীব্র দারিদ্র্য এবং ক্ষুধা দূরীকরণের কথা বলেছে, মাতৃকালীন স্বাস্থ্যের উন্নয়নের কথা বলেছে, এবং লিঙ্গ সাম্য, নারী ক্ষমতায়নের প্রসার ঘটেছে। এবং জলবায়ুর পরিবর্তন অনেকে হয়তো ভাববে যে স্যার জলবায়ুর পরিবর্তনও বলেছে, ওটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলে বলেছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট যখন পূরণ হলো না 2015-তে, তারপরে তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আসলো, যেটা লক্ষ্যমাত্রা রাখা হলো 2030। তো সেই জায়গাতে তখন জলবায়ুর পরিবর্তন প্রতিরোধ করার কথা বলা হয়েছে, আগে কিন্তু এটার এক্সিস্টেন্স ছিল না। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। বুঝতে পারলে? এরপরে দেখো আরেকটি কোশ্চেন বলেছে অ্যারেঞ্জ দ্য প্ল্যাটফর্ম অ্যাকর্ডিং দেয়ার ইয়ার লঞ্চ অফ অ্যাসেন্ডিং অর্ডার। এটা আমাদের এসেছে আইসিটির চ্যাপ্টার থেকে। আইসিটি চ্যাপ্টার থেকে বলেছে এখানে এমন একটি প্ল্যাটফর্ম, এখানে প্ল্যাটফর্মগুলো বলেছে কোনটার পরে কোনটা এসেছে, এইটা তোমাকে সাজাতে বলেছে। কোনটার পরে কোনটা এসেছে সেটা তোমাকে সাজাতে বলেছে। দেখো প্রথমে এসেছে হচ্ছে ফেসবুক। ঠিক আছে, ফেসবুক আসে হচ্ছে 2000, ফেসবুকের একদম যদি সূত্রপাত দেখো তাহলে 2004 সালে এসেছিল। ঠিক আছে, তারপরে আসে হচ্ছে ইউটিউব, যেটা আসে হচ্ছে 2005 সালে। ঠিক আছে, তারপরে আসে হচ্ছে টুইটার, যেটা দেখি আমরা 2006 সালে। তারপরে আসে ইনস্টাগ্রাম, যেটা আসে 2010-এর দিকে। ঠিক আছে, তো সেই অনুসারে যদি দেখি আমরা তাহলে সি নম্বরটা এখানে সঠিক অ্যান্সার হয়ে যায়। বুঝতে পারলে? সি নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে যায়। এরপরে দেখো বলেছে আরেকটি কোশ্চেন দিয়েছিল পরীক্ষায়, বলেছে ফর ডিজাইনিং এ রিসার্চ কোশ্চেনেয়ার অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেপ ইন দ্য কারেক্ট সিকোয়েন্স। এটা আমাদের রিসার্চ অ্যাপটিটিউড থেকে এসেছে।
বলেছে যদি তুমি একটা রিসার্চ কোশ্চেন এয়ারকে ডিজাইন করো, গবেষণার এটা আমাদের রিসার্চের স্টেপসের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট। বলেছে গবেষণার যদি তুমি স্টেপগুলোকে দেখো, সেখানে একটা জায়গা থাকবে যেখানে রিসার্চের কোশ্চেন এয়ারকে রাখা হয়, বা রিসার্চের যে কোশ্চেন এয়ার থাকে সেই জায়গাগুলোকে সেখানে রাখা হয়। তো এখানে তোমাকে জানতে চেয়েছে এই যে রিসার্চের যে কোশ্চেন এয়ার বা এই যে রিসার্চের যে কোশ্চেন, সেইগুলোকে করার জন্য কোন কোন সিকোয়েন্সকে তুমি ফলো করবে, সেইটাকে তোমার কাছে জানতে চাইছে। তো সঠিক অ্যান্সারটাকে এখানে একটু দেখো। প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের গবেষণার উদ্দেশ্যকে ব্যক্ত করব, যে আমরা গবেষণাটা করছি কেন, এটা প্রথমে করব। তারপরে আমরা কি করব, তারপরে লক্ষ্য উত্তরদাতাদের, টার্গেট রেসপন্ডেন্টদের, অর্থাৎ আমরা যে ধরনের রেসপন্ডেন্টের থেকে ডেটা পাচ্ছি সেটাকে নেব, ঠিক আছে। তারপরে করব প্রশ্নের খসড়া নির্মাণ করব। এবার আমরা প্রশ্নের খসড়াগুলোকে নির্মাণ করব, কোন ধরনের আমরা প্রশ্ন করতে চাইছি সেটাকে নির্মাণ করব। তারপরে যখন প্রশ্নের খসড়া যখন হয়ে যাবে, তারপরে আসবে হচ্ছে গবেষণার প্রশ্নাবলী পূর্ব নিরীক্ষা করা, যে আচ্ছা যে ধরনের প্রশ্ন করব এটা তো খসড়া তো বানিয়ে ফেললাম, এবার এটাকে একটু নিরীক্ষণ করে দেখি যে এই প্রশ্নগুলো সঠিক কিনা। তারপরে ফাইনালি আসবে গবেষণা প্রশ্নাবলী চূড়ান্ত রূপ দেওয়া, ঠিক আছে। তারপরে আসবে হচ্ছে গবেষণা প্রশ্নাবলী চূড়ান্ত রূপ দেওয়া। তার মানে এখানে হচ্ছে 2টা আগে হবে 2, ঠিক আছে, তারপরে হবে হচ্ছে 4, তারপরে হবে হচ্ছে 3, তারপর 4, 1, তারপরে হচ্ছে 5, একদম। তাহলে এই নম্বরটা সঠিক অ্যান্সার হচ্ছে। এইভাবে কিন্তু তোমাকে ধরে 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 সিকোয়েন্স অনুসারে করতে হবে। অবশ্যই এইখানে কিন্তু মাথা রাখবে আমাদের পেপার 1 সম্পূর্ণটা কিন্তু নির্ভর করে কনসেপ্টের উপরে, ঠিক আছে। কি বললাম আমি আবার রিপিট করছি, এই যে পেপার 1-এর যে সমস্ত বিষয় এগুলো কিন্তু নির্ভর করে কনসেপ্টের উপরে। কনসেপ্ট যত তোমার ক্লিয়ার তত বেশি পেপার 1 তুমি ভালো পারবে। পেপার 1 কিন্তু মুখস্থ করে হয় না, কনসেপচুয়াল। তোমার একদম বেসটা যেটা আছে, বেস্ট কনসেপ্ট বা তোমার যে কনসেপ্টের যে বেসটা আছে সেটা যেন ভালোভাবে থাকে, তাহলেই এনাফ। ওকে, এরপরে দেখো বলেছে দ্য সিকোয়েন্স অফ লার্নিং প্রসেস ফ্রম জেনারেল টুয়ার্ডস স্পেসিফিক কম্পোনেন্ট। এটা আমাদের টিচিং থেকে এসেছে, টিচিং থেকে এটা এসেছে। বলেছে সাধারণ থেকে বিশেষ উপাদানের অভিমুখে শিক্ষার ক্রমটা কি। সাধারণ থেকে যদি আমরা বিশেষ উপাদানের দিকে যাই, তাহলে শিক্ষার ক্রমগুলো আমরা কি দেখতে পারবো, বা কোন ধরনের শিক্ষাকে আমরা দেখতে পারবো। এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, ডি। প্রথমে শিক্ষার লক্ষ্যকে নির্ধারণ করতে হবে, তারপরে যে আমরা যে পড়াচ্ছি সেটা লক্ষ্য কী। যেমন এই যে আমি যে তোমাদের পড়াচ্ছি, আমার লক্ষ্য কী, তোমাদের নেট সেটে যেন তোমাদের একদম বেস্ট থেকে বেস্ট নাম্বার পাইয়ে দিয়ে তোমাদের যেন কোয়ালিফাই করাতে পারি। তাহলে প্রথমে শিক্ষার লক্ষ্যটাকে নির্ধারণ করতে হবে। তাহলে পাঠ্যক্রমের, তারপরে আসবে পাঠ্যক্রমের উদ্দেশ্য, আমরা কোন উদ্দেশ্যে পাঠ্যক্রমটাকে করছি সেটাকে নির্ধারণ করতে হবে। তারপরে আসবে হচ্ছে সক্ষমতা, আমরা কোন সক্ষমতাকে ডেভেলপ করতে চাইছি লার্নারদের। এবার ওইটাকে করে তারপরে আমরা যে শিক্ষাটা দিলাম তার ফলাফল কি পেলাম আমরা লার্নারদের থেকে, এই যে জায়গাটা, এটাকে ধরা। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি। এবার দেখো আরেকটি কোশ্চেন এখানে বলেছে গিভ বেলো দ্য টু স্টেটমেন্ট, ওয়ান ইজ লেভেল অ্যাজারশন আর রিজন। অ্যাজারশন রিজন দিয়েছে, বলেছে ক্লাইমেট চেঞ্জ ইজ রেজাল্টিং ইন ইনক্রিজেস সোশ্যাল টেনশন। জলবায়ুর পরিবর্তনের ফলে সামাজিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এটা তোমার অ্যাজারশন এ, মানে হচ্ছে মন্তব্য, 1 নম্বর মন্তব্য এটা করা হয়েছে। এটা আমাদের এসেছে ইভিএস থেকে, ঠিক আছে, ইভিএস থেকে এটা এসেছে। এবার এখানে রিজন কি দিচ্ছে, বলছে দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টেন্সিটি অফ এক্সট্রিম ওয়েদার ইম্প্যাক্ট লিভলিহুড অ্যান্ড ফুড সিকিউরিটি। বলছে প্রতিকূল আবহাওয়ার প্রাবল্য এবং পুনরাবৃত্তি জনজীবন এবং খাদ্য সুরক্ষার উপরে প্রভাব ফেলে, জনজীবনের উপরে প্রভাব ফেলে এবং খাদ্য সুরক্ষার উপরে প্রভাব ফেলে। এবার ভালোভাবে লক্ষ্য করো তো এই দুটো স্টেটমেন্টের মধ্যে সম্পর্ক কি আছে, বা এই দুটো স্টেটমেন্টের মধ্যে যদি আমরা দেখার চেষ্টা করি কী ধরনের সম্পর্কের প্রেক্ষিতটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে কি পাবো, আমরা কি পাবো। এখানে যেটা লক্ষণীয় বিষয়, তোমাকে এখানে সম্পর্কটাকে আইডেন্টিফাই করতে হবে যে কী ধরনের সম্পর্ক রয়েছে। তো এখানে দেখো আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ। এটা যেটা আমাদের অ্যাজারশন মন্তব্য দিয়েছে ওটাও ঠিক, যে অবশ্যই জলবায়ুর পরিবর্তনের সাথে সামাজিক উত্তেজনাও একটা, সোশ্যাল টেনশন একটা বৃদ্ধি পাচ্ছে। আবার আরটাও ঠিক, ঠিক আছে, যে প্রতিকূল আবহাওয়ার প্রাবল্য এবং পুনরাবৃত্তি জনজীবন ও খাদ্য সুরক্ষার উপর প্রভাব ফেলে। যেমন ধরে নাও আমাদের যখন অনুকূল আবহাওয়া থাকে তখন আমাদের খাদ্য সুরক্ষা ঠিক থাকে, সঠিক সময় ধান গম যেটাই আমরা করতে চাইছি, যেটা আমাদের নিড রয়েছে সেগুলো কিন্তু আমরা সহজে করতে পারি। কিন্তু যখনই প্রতিকূল পরিবেশ থাকবে, যে হয়তোবা যেটা করা হচ্ছে তার সাথে সেটা পাওয়া যাচ্ছে না, তখনই কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। তো এখানে আমাদের এ অ্যান্ড আর উভয়ই সত্য, আর যথাযথভাবে একে ব্যাখ্যা করছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। ওকে, এরপরে আরেকটা অ্যাজারশন রিজন দিয়েছে,
এটা আমাদের দিয়েছে, বলেছে দ্য ফ্রিকোয়েন্সি অফ ল্যান্ডস্লাইড হ্যাজ ইনক্রিজ দ্য হিমালয়স, এটাও আমাদের ইভিএস থেকে দিয়েছে। বলেছে যে হিমালয় পর্বতশ্রেণীতে ভূমিধসের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এবার যুক্তি কি দিচ্ছে, সাম্প্রতিককালে হিমালয় পর্বতশ্রেণীর বৃহৎ আকারে ঘর্ষণ কার্যের ঘটনা ঘটছে বলে এই ধরনের ভূমিধস দেখা যাচ্ছে। ঠিক আছে, এটার সঠিক অ্যান্সার কী হবে, যে এটার দেখো এ এবং আর উভয়ই সত্য, ঠিকই আছে। হিমালয় পর্বতশ্রেণীতে বৃহৎ আকারে ঘর্ষণ কার্যের খনন কার্যের জন্য, এখানে আমি ঘর্ষণ শব্দটা উচ্চারণ করছি ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে খননই পড়ছি, তো যাই হোক, তো খনন কার্যের ঘটনা ঘটছে, একদমই ঠিক, দুটোই ঘটছে। কিন্তু এই যে ভূমিধসের সাথে এই খনন কার্যের কিন্তু ডিরেক্ট সম্পর্ক নেই, ওর জন্য বলেছে এ অ্যান্ড আর উভয় সত্য, কিন্তু আর এর যথাযথ ব্যাখ্যা নয়। বোঝাতে পারলাম আমি, আর এর যথাযথ ব্যাখ্যা নয়, তো এটা মাথায় রাখবে। এরপরে আরেকটি কোশ্চেন দেখো, বলেছে এটা আমাদের আইসিটি থেকে এসেছে। কি বলেছে, যে কোনো বস্তুগত পরিকাঠামো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যায়। বলেছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যায়, এরকম দাবি করা হচ্ছে। ঠিক আছে, তো আর আরেকটা যুক্তি দেওয়া হচ্ছে, মন্তব্য এটা যুক্তি দেওয়া হচ্ছে, বিভিন্ন বেতার প্রযুক্তি, ঠিক আছে, যেমন ওয়াইফাই, যে কোনো স্থান থেকে ইন্টারনেট ব্যবহার করা এটাকে সম্ভব করে তুলেছে। এবার এই দুটোর মধ্যেখানে যদি আমরা দেখি, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি। শুধুমাত্র এটা অসত্য, কিন্তু আরটা সত্য। ঠিক আছে, শুধুমাত্র এটা অসত্য, কিন্তু আরটা সত্য। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখবো আমরা। কারণটা হচ্ছে এখানে দেখো এ যেটা বলছে যে কোনো প্রকার বস্তুগত কাঠামো ছাড়াই নাকি ইন্টারনেট ব্যবহার করা যায় না। তোমার ইন্টারনেট ব্যবহার করতে হলে তোমার লোকাল এরিয়া টাওয়ার দরকার হবে, বাড়িতে যদি ইন্টারনেট ব্যবহার করো ওয়াইফাইয়ের জন্য রাউটার দরকার হবে, তো বস্তুগত কাঠামো তো দরকার, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তো দরকার, ইন্টারনেট নাহলে হবে না। আর অন্যদিকে যেটা বলছে বেতার প্রযুক্তি বা বলতে পারো ওয়্যারলেস টেকনোলজি, যেমন ওয়াইফাই, যে কোনো স্থান থেকে ইন্টারনেট ব্যবহার সম্ভব হয়, একদম এটার মাধ্যমে তুমি যে কোনো স্থান থেকে ইন্টারনেটকে ব্যবহার করতে পারবে, তোমার যে কোনো জায়গাতে ওয়াইফাই লাগিয়ে নাও, ওখানে থেকে তুমি ইন্টারনেট ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে আরেকটি কোশ্চেন দেখো, বলছে গিভেন বেলো টু স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, ওয়ান ইজ লেভেল এজ অ্যাজারশন অ্যান্ড রিজন। এবার বলেছে দ্য অ্যানুয়াল রিপোর্ট অফ রিপোর্টার উইদাউট বর্ডার 2025, বলেছে রিপোর্টার্সের উইদাউট বর্ডার্স 2025-এ বার্ষিক প্রতিবেদন অনুসারে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় ভারত 180টি দেশের মধ্যে 151তম স্থান করেছে। ঠিক আছে, এবার এটা আমাদের এসেছে কমিউনিকেশনের মিডিয়া চ্যাপ্টার থেকে, কমিউনিকেশনের যে মিডিয়া চ্যাপ্টার আছে সেখান থেকে এটা এসেছে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবে। এবার দেখো বলেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, আচ্ছা এখানে আমাদের বর্ডার্সের মধ্যে এটা বলেছে 180টি দেশের মধ্যে 151তম স্থান নিয়েছে। এবার যুক্তি দেওয়া হচ্ছে বর্তমানকালে পাঠকরা অন্য কোনো মাধ্যমের থেকে সামাজিক মাধ্যমেই বেশি অনুসরণ করে থাকেন, ওর জন্যই এরকম স্থান। এবার লক্ষ্য করো তাহলে এই দুটোর মধ্যে কোনটা সঠিক হবে, ভালোভাবে লক্ষ্য করো। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মূলত ডি হয়ে যাবে। এ সত্য, একদম ঠিক, 180টি দেশের মধ্যে আমাদের ইন্ডিয়ার সংবাদ মাধ্যম 151তম স্থানে পৌঁছে গেছে। মানে কি, আমাদের ইন্ডিয়ার সংবাদ মাধ্যমেরা কি স্বতন্ত্র নয়, কোনো না কোনো পলিটিক্যাল পার্টি তাদেরকে হ্যান্ডেল করে, যার ফলে দেখা যায় পলিটিক্যাল পার্টির হয়ে আমাদের সংবাদ মাধ্যম কিন্তু কথা বলে, অনেক সময় তোমরা দেখবে বিভিন্ন চ্যানেলে দেখা যায়। তো এর জন্য আমাদের 180টি দেশের মধ্যে আমাদের মিডিয়ার স্থান কিন্তু 115তম স্থানে চলে এসেছে। এবার যেটা যুক্তি দেওয়া হচ্ছে যে বর্তমানকালে পাঠকরা নাকি অন্য কোনো মাধ্যমের থেকে সামাজিক মাধ্যমে বেশি অনুসরণ করে থাকেন, তো যুক্তিটা ঠিক যথাযথ হচ্ছে না। সঠিক যুক্তি হবে এখানে স্বাধীনতার সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলেছে, এই স্বাধীনতার সাথে তো এই যে সোশ্যাল মিডিয়ার কোনো সম্পর্ক নেই, তাই না? তো এই জায়গাটা কিন্তু এখানে রয়েছে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি। এরপরে আরেকটি দেখো কোশ্চেন বলেছে যে ভারতীয় দর্শনে মীমাংসা বিদ্যা বৌদ্ধিক প্রথা এবং উৎসর্গের উপরে গুরুত্ব দেয়। এটা আমাদের লজিক্যাল রিজনিং থেকে দিয়েছে। ঠিক আছে, লজিক্যাল রিজনিং থেকে এটা দিয়েছে। বলেছে ভারতীয় দর্শনে মীমাংসা বিদ্যা বৈদিক প্রথা ও উৎসর্গের উপরে গুরুত্ব দেয়, বেশ ভালো। এবার যুক্তি কি বলছে, মীমাংসা বিদ্যা অনুসারে বেদ চিরায়ত এবং অভ্রান্ত। বলা হচ্ছে মীমাংসা বিদ্যা অনুসারে যদি দেখি তাহলে বেদ হচ্ছে চিরায়ত, অর্থাৎ একে কখনোভাবেই হারানো যায় না এবং এটা অভ্রান্ত। ঠিক আছে, এখানে কোনো ভেদ করা যায় না। বৈদিক প্রথা এবং উৎসর্গ পদ্ধতি সম্পর্কিত ক্রিয়াকর্ম পালন করলে ইহলোক পরলোক ধর্ম এবং অর্থ লাভ হয়। এবার যদি এটাকে একটু ভালোভাবে লক্ষ্য করো, অ্যানালাইসিস করো, তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, এ
এবং আর উভয়ই কিন্তু সত্যই এখানে রয়েছে, দুটোই কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সত্যই দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো দুটোই সত্য দেখতে পাচ্ছি, এবং যেহেতু দুটোই সত্য জোর দিচ্ছে, এর মাধ্যমে জোর দিচ্ছে, তাহলে এটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন হিসেবেও আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো এখানে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার আমরা পেয়ে যাবো প্যাসেজ। এবার প্যাসেজটাকে আমি যখন পিডিএফটা দিয়ে দেবো গ্রুপে, তখন তোমরা প্যাসেজটাকে একটু পড়ে নেবে। ওকে, আমি প্যাসেজটার সঠিক অ্যান্সারগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ এই ক্লাসে ধরে নাও প্যাসেজটাকে প্রত্যেকটা লাইন ধরে ধরে পুড়িয়ে পুড়িয়ে উত্তরগুলোকে সলভ করে দেওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার। তো আমি এখানে উত্তরগুলোকে দিয়ে দিচ্ছি, তোমরা এই উত্তরগুলোকে মিলিয়ে নেবে, ঠিক আছে? প্যাসেজটাকে পড়বে, পড়ে উত্তরটাকে মিলিয়ে নেবে যে তোমার কোনটা আসছে। ওকে, তো এটা কিন্তু মিলিয়ে নেবে। আচ্ছা, 49 ডি, 50 ডি এসেছে। ওকে, তো এইভাবে এই হচ্ছে টোটাল আমাদের কোশ্চেন। এটা আমি সলভ করালাম কোন চ্যাপ্টারটা বলো, কোন ইয়ারেরটা আমি সলভ করালাম বলো তো, এটা লিখে জানাও তো দেখি। এটা আমি কিন্তু সলভ করালাম 2025-এরটা। ওকে, আবারও বলছি, এই যে যেটা আমি সলভ করালাম, এটার যদি তোমাদের পিডিএফ ফরম্যাটে দরকার হয়, পিডিএফ ফরম্যাটে দেখবে ডেসক্রিপশন বক্সে বা আমাদের দেখবে কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্টে লক্ষ্য করবে 3টে গ্রুপের লিঙ্ক পাবে, এ বি সি বলে 3টে গ্রুপের লিঙ্ক পাবে, যে কোনো একটা গ্রুপে যুক্ত হয়ে যাবে। ওখানে আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এটাকে দেখে দেখে তারপরে ক্লাসটাকে করলে দেখতে পারবে, সমস্তটা বুঝতে পারবে ধীরে ধীরে। বোঝা গেল? ক্লাসটি ভালো লাগলো? একটু কমেন্ট সেকশনে লিখে জানো ক্লাসটি ভালো লাগলো। দেখো, তোমাদের আমি বললাম যে 5 বছরের ফুললি সমস্ত কিছু তোমাদের কোশ্চেন এনে দেখিয়ে দেবো বা অ্যানালাইসিস করিয়ে দেবো। ওকে, তো ক্লাসটি ভালো লাগলো তো সবার? একটু আমাকে জানাও, একটু আমাকে জানাও সবাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, যেন এই ধরনের ক্লাসেসগুলোকে রেগুলার বেসিসে আমি আনতে পারি। লাইক করবে, হ্যাঁ। আর যারা নতুন ক্লাসটি করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবে, কারণ ওখানে দেখবে বিভিন্ন ক্লাসের আপডেট চলে আসে, বিভিন্ন ক্লাসের আপডেট কিন্তু ওখান থেকেই পাবে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা কিন্তু সেটা করে নেবে। ওকে, এর পরের দিন, এটা তো করলাম 2025, এর পরের দিন 2024-এর পেপার 1টা সলভ করাবো। এবং তোমরা আমাকে অবশ্যই লিখে জানাও আর কোন সাবজেক্টের তোমরা চাইছো, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, কোন সাবজেক্টের পিওয়াইকিউ চাইছো, বা এডুকেশন, তোমার কোন সাবজেক্টের পিওয়াইকিউ চাইছো একটু আমাকে লিখে জানাবে, আমি সেই পিওয়াইকিউ সলভ করিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রইলো। ভালো থেকো সবাই, রাখছি। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।